ইলোরা ইয়াসমিন বেশ তাড়াহুড়ো করে নাস্তাগুলো ডাইনিং টেবিলে নিয়ে রাখছেন। তার লেট হয়ে যাচ্ছে। আজকে একটা স্পেশাল ক্লাস আছে তার। ওদিকে স্মৃতির কলেজেও আজ ফাংশন আছে। ছেলেমেয়েকে খাইয়ে রেখে তিনি ভার্সিটি যাবেন। জয়, স্মৃতি হলো তোদের? নাস্তা রেডি। তাড়াতাড়ি আয় বাবা, আমার লেট হয়ে যাচ্ছে। তোদের খাওয়া হলে আমি বের হব। বাস এসে পড়বে এক্ষুনি। মায়ের ডাকে হাসপাতালের জন্য একবারে রেডি হয়ে আসে জয়। ডাইনিং টেবিলে বসতে বসতে মায়ের উদ্দেশ্য বলে, আমারও আজ জলদি জলদি হাসপাতালে যেতে হবে। এর মধ্যে আবার তোমার মেয়েকে তার কলেজে দিয়ে আসতে হবে। যত সব বলেই খাওয়া শুরু করে জয়। খেতে খেতেই আবার বলে, তা তোমার মেয়ে কই? কত আর আটা ময়দা সুজি মাখবে? আমারও তো বের হতে হবে বলো। জয়ের কথার মাঝেই স্মৃতি তৈরি হয়ে আসে। ভাইয়ের কথা শুনেই মেজাজ খারাপ হয়ে যায় তার। ভাইয়ের হাতে চিমটি কেটে বলে, একদম আমার মেকআপ নিয়ে উল্টাপাল্টা কথা বলবি না বলে দিলাম। চিমটি খেয়ে উহহ করে চিমটি দেওয়া জায়গায় ডলতে শুরু করে জয়। স্মৃতির দিকে তাকিয়ে দেখে বোন তার মেকআপ দিয়ে সেজেগুজে তৈরি। জয় কিছুক্ষণ তাকিয়ে থেকে তার মাকে উদ্দেশ্য করে বলে, আম্মু কালকে থেকে রুটি বানাবে কি দিয়ে? তোমার মেয়ে তো সব আটা তার মুখেই লাগিয়ে ফেলেছে। এ কথা শুনতাই স্মৃতি মা বলে চিৎকার দেয়। ইলোরা ইয়াসমিন এতক্ষণ ছেলে মেয়ের কথায় চুপচাপ ছিলেন। তবে এবার তিনি জয়ের দিকে রেগে তাকিয়ে খেতে বলেন। আর স্মৃতিকে খাবার দিয়ে নিজেও খেতে বসেন। খেতেই খেতেই জয় তার মার উদ্দেশ্য বলে, মা তোমার মেয়ে অনুষ্ঠানে যাচ্ছে না বিয়ে করতে যাচ্ছে? যে সাজা সেজেছে। ভাইয়া, জয়ের কথায় স্মৃতি তার বিরক্তি প্রকাশ করে। এবার ইলোরা ইয়াসমিন বলেন, জয় এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। আমার বাস এসে পড়েছে, এবার আমাকে যেতে হবে। দুজনে খেয়ে ভালো করে দরজা লক করে সাবধানে বোনকে নামিয়ে দিয়ে নিজেও যাবে। সাবধানে। আমি আসছি। আল্লাহ হাফেজ। জয় এবার নিজের খাওয়া শেষ করে। স্মৃতির মাথায় চাটি মেরে বলে, তাড়াতাড়ি খা, আমার লেট হয়ে যাচ্ছে। ধ্যাত। ভাইয়া। একটুপরে দুই ভাইবোন বের হয়ে যায় কলেজের উদ্দেশ্য। 18। জয় স্মৃতিকে নিয়ে কলেজে পৌঁছে ওকে নিয়ে অডিটোরিয়াম হলে ঢুকে। স্মৃতিকে তার ফ্রেন্ডদের কাছে দিয়ে সাবধানে থাকতে বলে যেই বের হবে তখনই তার নজর যায় একটা মেয়ের দিকে। সাদা শাড়িতে কালো পাড়ের হালকা কাজ করা, পিঠ জুড়ে হালকা কোঁকড়ানো খোলা চুল, কানে ঝুমকো আর মুখে মিষ্টি হাসি। মেয়েটা ঐশী। সে এক মেয়ের চুল ঠিক করতে ব্যস্ত। মুখে একটা কালো ক্লিপ নিয়ে সেটা খুলে মেয়েটার চুলে লাগিয়ে দিচ্ছে গভীর মনোযোগ দিয়ে। জয় দাঁড়িয়ে তাকেই দেখছে। অনেকদিন পর দেখল মেয়েটাকে। 4 মাস। সে এখন ঐশীর সাথে কথা বলবে কিনা এই দ্বিধাদ্বন্দ্বে আছে। একসময় গুটি গুটি পায়ে ঐশীর পিছনে গিয়ে দাঁড়ায় এবং গলা খাকারি দিয়ে বলে, হাই ঐশী। ঐশী তার কাজে ব্যস্ত ছিল। অনুষ্ঠান এখনই শুরু হয়ে যাবে। এদিকে আসতেও তার অনেক লেট হয়ে গেছে। তাও ভালো তার ফ্রেন্ডরা এদিকে সব সামাল দিচ্ছিল। তার ফ্রেন্ডরা না থাকলে তার খুবই ঝামেলায় পড়তে হতো। এমতাবস্থায় কারো ডাকে তার দিকে তাকিয়ে এসে অবাক হয়ে যায়। দা জয়। ঐশীর চোখে মুখে অবাকের ছাপ স্পষ্ট। সে অবাক হয়ে বলে, ও মাই গড, ডাক্তার সাহেব যে, আপনি এখানে? জয় একটু মুচকি হেসে মাথা চুলকে বলে,
যাক, মনে আছে তাহলে। অফকোর্স। মনে থাকবে না কেন? আসলে আমার বোনকে নিয়ে এসেছিলাম। ও এখানেই পড়ে। ওদেরই নবীনবরণ হচ্ছে। আপনিও অনুষ্ঠান দেখতে এসেছেন বুঝি? ওমম, দেখতেও এসেছি, আবার কাজেও এসেছি। আসলে আমার স্টুডেন্টদের একটা পারফরমেন্স আছে আজকে এখানে। ঐশী হাসিমুখে বলল। স্টুডেন্ট শুনে কিছুটা কনফিউশন ও জিজ্ঞাসার দৃষ্টিতে বলে, স্টুডেন্ট? জয়ের লুক দেখে ঐশী এবারও হাসিমুখে বলে, আমম, আসলে আমি একটা ছোট ডান্স ক্লাস শুরু করেছি। ওরা সেখানকারই স্টুডেন্ট। বলতে না বলতেই ঐশীকে তার এক স্টুডেন্ট ডাক দেওয়া এসে জয়কে বলে, প্লিজ এক্সকিউজ মি, জাস্ট এক মিনিট। ইয়া, শিওর শিওর। ঐশী এবার দৌড়ে চলে যায়। আর জয় তাকিয়ে থাকে ঐশীর দিকে। হালকা পাতলা গড়নের, শ্যামবর্ণের সাধারণ উচ্ছল একটা মেয়ে। তবে তার কথাবার্তায় চাল চলনে কিছু একটা তো আছে যা এই সাধারণ মেয়েটাকে অসাধারণ করে তোলে। এই যে হাত নাড়িয়ে নাড়িয়ে কথা বলছে, আবার মেয়েদের কিছু ডান্স স্টেপ শিখিয়ে দিচ্ছে, এগুলো দেখতে তার ভালো লাগছে। ওদিকে যে তার জরুরি মিটিং ছিল সেটা সে বেমালুম ভুলে গেছে। এর মধ্যেই আবার ঐশী তার সামনে এসে পড়েছে। আর এসে দুঃখিত ভঙ্গিতে বলে, সরি সরি, আসলে একটু ব্যস্ততায় আছি তো। সরি। ইটস ওকে। আমি বুঝতে পারছি। তো ভালো আছেন তাহলে? নিউ স্টার্টিং। জয়ের কথায় ঐশীর ভেতর থেকে না চাইতেও ছোট্ট একটা শ্বাস বেরিয়ে এলেও মুখের হাসিটা বজায় রেখে বলল, হ্যাঁ, ভালো থাকতে হলে কিছু না কিছু তো করতে হবেই, তাই শুরু করে দিলাম। এখন মোটামুটি কাটছাট করে বেশ দারুণ আছি আমি। আপনার কি খবর? আমিও আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে আর আপনার দোয়ায় বেশ ভালো আছি। বলতেই দুজনে হেসে ফেলে। ঐশী, জয়ের কথার মাঝখানেই এক ছেলে এসে ঐশীকে তাড়া দেয়। ওই ছেমরি, তাড়াতাড়ি আয়, উদ্বোধনী নৃত্য এখনই শুরু হব। ও আচ্ছা, দাঁড়া। ডাক্তার সাহেব, ও হচ্ছে আমার ফ্রেন্ড অনিক। আর অনিক, ইনি হচ্ছে জয়। দা জয়। অনিক ঐশীর কথায় বোঝার চেষ্টা করছে কে এই সামনের দাঁড়ানো ব্যক্তি। ঐশী ভ্রু উঁচিয়ে কিছু ইশারা করতেই অনিক বলে ওঠে, ও ও ডাক্তার। আরে ওই যে তোর ডাক্তার। আগে কইবি না? ঐশী কিছু বলবে তার আগেই অনিক তার ৩২ পার্টি দাঁত বের করে জয়ের দিকে হাত বাড়িয়ে বলে, হ্যালো ঐশীর ডাক্তার, আমি অনিক, ঐশীর ফ্রেন্ড। জয়ও হেসে তার হাত বাড়িয়ে দেয়। হ্যালো অনিক, নাইস টু মিট ইউ। অনিক এবার ঐশীর উদ্দেশ্য বলে, দাঁড়া, আমি সবাইরে নিয়ে আইতাছি। অনিক আরও কিছু বলার আগেই ঐশী অনিক শার্টটা পিছন থেকে ধরে ফেলে। অনিক পিছনে ঘুরতেই ঐশী অনিকের দিকে চোখ বড় বড় করে দাঁতে দাঁত চেপে বলে, পরে দেখা করবে? হ্যাঁ, এখন নাচ শুরু হয়ে যাবে তো। পরে দেখা করবে বাকিরা। এরপর জয়ের দিকে তাকানোর আগে মুখ স্বাভাবিক করে বলে, আসলে এখন নাচ শুরু হয়ে যাবে তো। আপনি আসুন না, ভিতরে গিয়ে বসুন প্লিজ। বলেই অনিকের দিকে এমনভাবে তাকায় যাতে অনিক বুঝে যায় আজকে তার কপালে বহুত দুঃখ আছে। ভেবেই অনিক জোরপূর্বক একটা হাসি দেয়। এরপর তিনজনেই অডিটোরিয়ামের দিকে যায়। অনিক জয়কে কর্নারের একটা সিটে বসার জায়গা করে দেয়, যা দরজার পাশে। আর ঐশী তার স্টুডেন্টের কাছে গিয়ে তাদের সাথে কথা বলতে থাকে। তাদের ডাকা হলে তারা মঞ্চে উঠে যায়। নাচ শুরু হতেই ঐশী ভালো করে দেখার জন্য দরজার পাশে গিয়ে দাঁড়ায়।
তার সাথে তার ফ্রেন্ডরাও গিয়ে দাঁড়ায়। 19 নাচ সুষ্ঠুভাবে শেষ হতেই ঐশীর মুখে হাসি যেন ধরে না। দলের মধ্যে অনেকেই কস্টিউমস পরে নাচতে একদমই স্বাচ্ছন্দ্যবোধ করে না। স্টেজে উঠার আগ পর্যন্ত ও শাড়ি খুলে যাবে বলে নিজেরাও ভয় পেয়েছে, সাথে ঐশীকেও ভয় পাইয়েছে। আর এই অনুষ্ঠানে কোনো গড়বড় হলে তার মানসম্মান একদম থাকত না। কারণ এই পারফরমেন্স ভালো হলে কলেজের স্যার ম্যাডামদের কাছে তার একটা সুনাম থাকবে, যা তাকে আরও কিছু করার সুযোগ করে দিবে। পারফরমেন্স ভালো হওয়ায় তার এখন শান্তি লাগছে। এতক্ষণ বেশ টেনশনে ছিল। আর এদিকে জয় নাচ কম ঐশীকেই দেখেছে বেশি। মেয়েটার যে এই গুণও আছে তা তার একদম জানা ছিল না। আর মেয়েটার হাসি তো মারাত্মক। তার ভাবনার মাঝেই মেয়েরা নিচে নেমে আসে আর ঐশী তাদের নিয়ে বাইরে চলে যায়। ঐশী চলে যেতেই জয়ও সেখান থেকে উঠে পড়ে আর ঐশীর পিছু নেই। ঐশীর কাছে যাওয়ার আগেই তার সামনে স্মৃতি এসে পড়ে। স্মৃতি তো তার ভাইকে এখনো এখানে দেখেই অবাক। সে বলে, ভাইয়া তুই এখনো এখানে কি করছিস? তোর নাকি ইম্পর্টেন্ট কাজ আছে? এতক্ষণে জয়ের হুঁশ আসে। সে তো বলেই গেছিল তার আজকে একটা মিটিং আছে। সে তাড়াতাড়ি পকেট থেকে ফোনটা বের করে দেখে হাসপাতাল থেকে অনেকগুলো ফোন কল আর মেসেজেস এসেছে। তার মাথায় হাত। শিট 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 শিট। গল্পের ধান্দায় পড়ে একদম ভুলে গেছি। শিট। তুই যা, আমি আসছি বলে ঐশীর দিকে একবার দেখে নেয় যে এখন বন্ধু এবং স্টুডেন্টদের সাথে কথা বলতে ব্যস্ত। কথা বলতে চেয়ে ঐশীকে আর ডিস্টার্ব না করে পড়ে কথা বলবে ভেবে চলে যায় দ্রুত। স্মৃতি কিছুক্ষণ ভাইয়ের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। যা হলো তা তার মাথার উপর দিয়ে গেল। আর যাই হোক, ভাইয়া তার প্রফেশনে খুব আন্তরিক এবং দায়িত্বশীল। সে তাকে নামিয়ে দেওয়ার পরও এতক্ষণ এখানে কি করল তা তার বোঝার বাইরে। তবে স্মৃতি সেদিকে অত মাথা ঘামালো না, সে তার ফ্রেন্ডদের কাছে চলে যায়। রাস্তায় বিশাল জ্যাম। জয় তার কাজ শেষ করে আবার কলেজে যাচ্ছিল স্মৃতিকে নিতে, অথচ তার যাওয়ার কথা ছিল না। আসলেই স্মৃতিকে নিতে যাচ্ছে নাকি স্মৃতির বাহানা দিয়ে অন্য কারো সাথে দেখা করার আকাঙ্ক্ষা নিয়ে যাচ্ছে তা জয়ের জানা নেই। সে জানতেও চায় না। হুট করে একটা মেয়ের সান্নিধ্যে পাওয়ার জন্য কেন তার এত ব্যাকুলতা তা তার জানা নেই, সেটা নিয়ে তার মাথা ব্যথাও নেই। হুটহাট করে কোনো কাজ করা তার মধ্যে নেই। ভেবেচিন্তে সব দিক বিচার বিবেচনা করে কাজ করত এবং সেটাই পছন্দ করত সে। তাই তো ভেবেছিল নিজে প্রতিষ্ঠিত হয়ে তারপর পুতুলকে এবং তার পরিবারকে তার মনের কথা জানাবে। কিন্তু সে কেবল নিজের কথা চিন্তা করেছিল, অপর পাশের কথা ভেবেই দেখেনি। তবে ওসব বিষয় নিয়ে সে আর মন খারাপ করে না। সে মেনে নিয়েছে বিষয়টা। তবে কেন জানি এখন আর এত বিচার বিবেচনা করে কাজ করতে ইচ্ছে করে না। লাইফে সবকিছু তো পরিকল্পনা মাফিক হয় না। তার পোক্ত উদাহরণ সে নিজেই। কেউ কখনো লাইফ সম্পর্কে প্রেডিক্ট করতে পারে না। কি হবে তাহলে এত ক্যালকুলেশন করে? এসব ভেবেই জয় একটা দীর্ঘশ্বাস ফেলে আর মনে মনে বলে, ঐশী, আমি জানি না আপনার সান্নিধ্যে থাকার জন্য আমার এত আকুলতা ব্যাকুলতা কিসের। আমি জানি না এই অনুভূতির নাম কি। আমার জানা নেই এই অনুভূতির আদৌ কোনো মানে আছে নাকি নেই। আমি জানি না এর ভবিষ্যৎ কি। জানি না কি হবে ভবিষ্যতে। কেবল এটা জানি আমি আপনার সান্নিধ্যে থাকতে চাই। আমার বয়সের সাথে আমার এই ব্যবহারের, আমার এই চাওয়ার হয়তো কোনো মানে হয় না।
তবে আমি সেসব নিয়ে ভাবতে চাই না। কেবল একটু সান্নিধ্যতা চাই আপনার। একটু। জ্যাম ছেড়ে দিয়েছে। জয় আবার একটা দীর্ঘশ্বাস ফেলে বাইক নিয়ে ছুটল তার গন্তব্যের দিকে। 21। কলেজে পৌঁছে বাইক থেকে নামতে নামতেই আনমনে এদিক ওদিক তাকাতেই নজর পড়ে মুক্তমঞ্চের দিকে। করই গাছের নিচে পাতা এক বেঞ্চে হাতে চা নিয়ে ফ্রেন্ডদের সাথে বসে আলাপচারিতায় মত্ত ঐশী। এতক্ষণ যেই ব্যাকুলতা নিয়ে দৌড়ে এসেছিল জয়, তা যেন এখন ঠান্ডা হয়ে গেছে। এখন ভাবছে যদি ঐশী তাকে দেখে ফেলে তাহলে কি ভাববে। আশাটা উচিত হয়নি তার। অবস্থাটা এমন যেন এখন এখান থেকে পালাতে পারলেই বাঁচে জয়। তবে নড়ার মতো ইচ্ছাশক্তি পাচ্ছে না সে। ঠায় দাঁড়িয়ে আছে। আর এদিক সেদিকে তাকানোর ভান করে ঐশীর দিকে নজর দিচ্ছে। এরই মধ্যে স্মৃতি বেরিয়ে আসে কলেজ থেকে। এসে গেটের সামনের রাস্তাটায় তার ভাইকে দাঁড়িয়ে থাকতে দেখে, যে এখন বারবার এদিক সেদিকে তাকাচ্ছে। তার ভাইয়ের তো তাকে নিতে আসার কথা ছিল না, তবুও ভাইকে হঠাৎ দেখায় এক্সাইটমেন্টে জোরে ভাইয়া বলে ডাক দেয় এবং দৌড়ে ভাইয়ের কাছে যায়। তার ডাকে আশেপাশের কয়েকজনের সাথে ঐশীদের মধ্যে থাকাও কয়েকজন সেদিকে তাকায়। তার মধ্যে ঐশীও একজন। ঐশী ডাক দেওয়া মেয়েটিকে ফলো করে জয়কে দেখে এবার ততটা অবাক হয় না। বরং জয় তার দিকে তাকালে সে হাত উঠিয়ে হাই প্রদর্শন করে। জয়ও তার দিকে তাকিয়ে হাত উঁচিয়ে হাই প্রদর্শন করে। ঐশীর নজরে নজর পড়তেই জয়ের মাঝের সকল দ্বিধা যেন কেটে যায়। স্মৃতিকে সাথে নিয়ে সে ঐশীর দিকে আগায়। যেতে যেতেই স্মৃতি জয়কে উদ্দেশ্য করে বলে, ভাইয়া এটা ওই মেয়েটা না, যার সাথে তোর বিয়ের কথা চলছিল? আর তুই কলেজে এলি যে? তুই তো আসবি না বলেছিলি। কি ব্যাপার? মম, কাজ শেষ তাই ভাবলাম তোকে নিয়ে যাই। বেশি ভাবিস না। আর আপাতত চুপ থাক। এখন একদম উল্টাপাল্টা কথা বলবি না। জয় আর স্মৃতি ঐশীদের কাছে যেতেই অনেক বেঞ্চ থেকে উঠে জয়কে জায়গা করে দেয়। আর বলে, ভাই বসেন। না না না, ইটস ওকে, আপনি বসুন, সমস্যা নেই। আমি এখনই চলে যাব। আরে সে না হয় যাবেন, এখন বসুন। চা খান। আপনার সাথে কি আপনার বোন? ঐশী বলে, ও হ্যাঁ, ও আমার বোন স্মৃতি। আর স্মৃতি ইনি হচ্ছে ঐশী। জয়ের কথায় স্মৃতি এবার মুখে হাসি নিয়ে ঐশীর দিকে তাকিয়ে বলে, হাই আপু, কেমন আছেন? ঐশীও হাসি মুখেই বলে, আমি ভালো আছি। আর তুমি? ঐশীর প্রশ্নে স্মৃতি কেবল হ্যাসূচক মাথা নাড়ায়। ঐশী সামনের বেঞ্চ থেকে সৌরভকে উঠিয়ে স্মৃতিকে বসতে দেয়। আর দুজনের জন্য ওদের পছন্দ অনুযায়ী চায়ের অর্ডার দেয়। ঐশীর ফ্রেন্ডরা জয়ের ছবি দেখায়, তাকে চিনতে আর অসুবিধা হয় না। আর অনিক তো বলেই দিয়েছিল সবাইকে জয়ের কথা। আর প্রথম দর্শনে জয়কে ঐশীর ডাক্তার বলায় ইতোমধ্যে ঐশীর হাতে বেশ কয়েকটা চড় খাওয়াও হয়ে গেছে। এবার ঐশী জয়কে তার বাকি ফ্রেন্ডদের সাথে পরিচয় করিয়ে দেয়। হাসি মজার আলাপচারিতার মাঝেই স্মৃতি ঐশীকে উদ্দেশ্য করে বলে, আপু আপনারা তো অনার্স সেকেন্ড ইয়ারের। আর যারা নাচ করল তাদের সাথে আপনাকে দেখলাম, ওরা তো ইন্টার সেকেন্ড ইয়ারের। মানে? স্মৃতির কথা শেষ না করতে দিয়েই বিজয় ঐশীকে দেখিয়ে বলে, আরে তিনি হচ্ছে এখন আমাদের সম্মানিত ম্যাডাম। তিনি এখন তাতা ধিন ধিন, তাতা থই থই ধিনাক ধিনাক শিখায়। বিজয়ের কথায় সবাই হেসে ফেললেও ঐশী বিজয়ের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলে, সম্মান দিয়ে কথা বলো মূর্খ।
আমার এখন একটা সম্মান আছে। আমি এখন সম্মানিত ডান্স টিচার। সম্মানের সহিত কথা বলবা। ঐশীর কথায় আরও এক দফা হেসে নেয় সবাই। এরপর স্মৃতির জবাবে ঐশী তার ডান্স ক্লাসের কথা জানায়। যা শুনে স্মৃতি বেশ আগ্রহের সাথে জানায় তারও নাচ শিখার খুব শখ ছিল। এভাবে আরও বেশ কিছুক্ষণ হাসি আনন্দে সবার কথা চলে। জয়ও বেশ এনজয় করে ঐশী এবং তার ফ্রেন্ডদের কথা। বেশ প্রাণবন্ত ছেলেমেয়েগুলো। আর প্রথম দেখায় ঐশীকে গম্ভীর, ম্যাচিউর আর বাস্তববাদী মনে হলেও আজ সে ঐশীর মাঝের উচ্ছলতা ও চঞ্চলতাটাও উপলব্ধি করতে পারে। তার মনটা আজ অনেকাংশে ভালো হয়ে গেল। না জানি কতদিন পর এমন প্রাণখোলে হাসাহাসি করছে। ইদানিং যদিও তার মাঝে আগের সেই হাসিখুশি ভাবটা ফিরে এসেছে, তবে আজকে যেন সবকিছু একদম নতুন নতুন লাগছে। ঐশীদের সাথে তার বয়সের যে এত ডিফারেন্স তা তার মনেই হচ্ছে না। প্রথম প্রথম অস্বস্তি লাগলেও এখন একদম অস্বস্তি লাগছে না। এর মধ্যে স্মৃতির ফোনে ইলোরা ইয়াসমিনের কল আসে। তিনি তো জানতেন স্মৃতি একা একা আসবে কলেজ থেকে, তাই স্মৃতি বাসায় পৌঁছেছে কিনা জানতে ফোন দেয়। ইলোরা ইয়াসমিনের কল আসায় যেন সবার এতক্ষণে হুঁশ ফিরে। তারা তো এতক্ষণ দিন দুনিয়া সব ভুলে আড্ডায় মত্ত ছিল। তাদেরও তো বাসায় যেতে হবে। জয় এবার ভদ্রতার খাতিরে চলে আসার জন্য উঠে পড়ে। কারণ বেশিক্ষণ থাকলে বিষয়টা ভালো দেখায় না। এমনিতেও অনেক বেশি বেশি হয়ে গেছে, আর থাকাটা ভালো দেখাবে না। তাই সে স্মৃতিকে নিয়ে উঠে পড়ে। জয় স্মৃতি চলে যাচ্ছে দেখে ঐশীরাও ভদ্রতার খাতিরে উঠে দাঁড়ায়। জয় স্মৃতি সবার কাছ থেকে বিদায় নিয়ে আসার সময় ঐশীকে জড়িয়ে ধরে। যখন জয়ের বিয়ের উদ্দেশ্য ঐশীর কথা হয়, তখন সে কেবল ঐশীর ছবি দেখে। সত্যি বলতে ঐশীর ছবি দেখে এবং কোয়ালিফিকেশন দেখে ঐশীকে তার খুব একটা পছন্দ হয়নি। যদিও স্মৃতি জয়ের সম্পর্কে সব জানে, তবুও কেন জানি তার সুন্দর, স্মার্ট, হ্যান্ডসাম ডাক্তার ভাইয়ের পাশে শ্যামবর্ণের সাধারণ মুখশ্রীর ঐশীকে ভাবি হিসেবে মানতে মন টানছিল না। তবে আজকে ঐশীর সাথে মিশে তার মনে হল তার ভাইয়ের জন্য ঐশীই বেস্ট। কিন্তু তাতে এখন কিছুই হবে না। তবুও ঐশীকে তার খুব মনে ধরেছে। ঐশীর কাছ থেকে বিদায় নিয়ে স্মৃতি একটু আগে এগিয়ে গিয়ে বাইকের কাছে দাঁড়ায়। তার উদ্দেশ্য জয় এবং ঐশীকে একটু স্পেস দেওয়া। ঐশীর ফ্রেন্ডরাও এমনিতেই তখন জয় আর ঐশী থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে। জয় এবার ঐশীর দিকে তাকিয়ে একটু হেসে বলে, তাহলে এবার আসি? ইনশাআল্লাহ আবার দেখা হবে। জি, আমাদের বাসায় যাবেন একদিন সময় করে। মম, বাসায় যাওয়া হবে কি না জানি না, বুঝেনি তো বিষয়টা। তবে আপনার ডান্স ক্লাসে যাওয়ার ইচ্ছা রাখলাম। যদি দাওয়াত দেন তাহলে যেতেই পারি। জয়ের কথায় ঐশী এবার হেসে ফেলে আর বলে, জি অবশ্যই, দাওয়াত রইল, একদিন এসে দেখে যাবেন। জি, এবার চলি, আল্লাহ হাফেজ। জয় সেখান থেকে চলে আসে তার বাইকের কাছে। বাইকে উঠে বাইকের সামনের আয়নায় আরও একবার ঐশীকে দেখে নিয়ে চলে যায়। ঐশীও তাদের বিদায় দিয়ে তার ফ্রেন্ডদের কাছে যায়। আর তার মহান ফ্রেন্ডরা জয় আর ঐশীকে নিয়ে শুরু করে দেয় আলাপ, যার অর্ধেকই ঐশীকে পচানিমূলক। যেন ঐশী লুকিয়ে লুকিয়ে প্রেম করছে। ঐশী জানে এদেরকে বলেও কোনো লাভ নেই। এরা জেনে শুনেও ওকে নিয়ে পচাচ্ছে। তাই সে চুপচাপ কেবল শুনে যাচ্ছে। আগে একসময় মনে হতো বছর তো যাই না, একটা বছর যেতে কত সময় লাগে।
আর এখন চোখের পলকেই সময় কেটে যায়। হাওয়ার মতো মাসের পর মাস চলে যায়, দিনের পর দিন চলে যায়। সামনে ঐশীর অনেক কাজ। কালকে থেকে কাজগুলো গুছিয়ে নেওয়া শুরু করতে হবে। তার নাচের ক্লাসটা বেশ ভালো চলছে, স্টুডেন্টের সংখ্যা বেড়েছে। এখন আর ওই ছোট্ট রুমটাতে তার চলে না। তাছাড়াও অনেক সমস্যার সম্মুখীন হতে হয় প্রতিনিয়ত। আশেপাশে সবাই ফ্যামিলি নিয়ে থাকে, মিউজিকের আওয়াজে তাদের সমস্যা হয়। যদিও খুব উচ্চ আওয়াজে কখনোই মিউজিক বাজানো হয় না, তবুও আশেপাশের মানুষদের সমস্যা হয়। মিউজিক বাজবে মালিককে বলেই নিয়েছিল, তাছাড়াও বিষয়টা ঐশীর নিজের বিবেকেও বাধে। আর তা বাদেও গলির মুখে বখাটেদের আড্ডা চলে সারাক্ষণই। প্রথম যখন তার স্টুডেন্টরা ইভটিজিং এর শিকার হয়, তখন গার্ডিয়ানরা বেশ অসন্তোষ প্রকাশ করে। তার প্রতিকার হিসেবে ঐশী বা তার ফ্রেন্ডরাই সবসময় একসাথে তাদের আনা নেওয়া করে। সেখানের পরিবেশটাও ডান্স ক্লাসের জন্য উপযুক্ত নয়। তাই ঐশী ওই রুমটা ছেড়ে দিয়ে একটা বড় রুম নিবে ঠিক করেছে। টাউন হলের ওইদিকে বেশ কিছু রুম দেখে এসেছে আজকে। একটা রুম তার বেশ পছন্দ হয়েছে, বেশ বর্ষর আর জায়গাটাও পারফেক্ট। আশেপাশে বেশিরভাগই সরকারি কর্মকর্তাদের বাসভবন। নিরিবিলি জায়গা হওয়ায় মিউজিকেও সমস্যা হবে না। নিরিবিলি হলেও নিরাপদ। সাধারণ মানুষ প্রায়শই যাতায়াত করে। পুলিশি টহলও বেশ ভালো। স্টুডেন্টরাও ফ্রিভাবে যাতায়াত করতে পারবে। বাজেটও হাতের নাগালে। অলরেডি 2টো ব্যাচ হয়ে গেছে তার। সামনের মাস থেকে নতুন আরেকটা ব্যাচ শুরু করবে। বেশ ভালো চলছে ডান্স ক্লাস। আর জীবন? সেটাও ভালোই। ভাইয়ের সাথে কোনো কালেই তার অন্যান্য আর 10টা ভাই বোনের মতো সম্পর্ক ছিল না। আর তার বাবা মা ডান্স ক্লাস শুরু করার পর থেকেই তার সাথে কথা বলে না একদমই। খেতেও ডাকে না কেউ। তার খিদে লাগলে সে নিজেই রান্নাঘরে গিয়ে খাবার পেলে খেয়ে নেয়, না হলে নিজে কিছু একটা বানিয়ে নেয়। কি একটা পরিবার তার! হ্যাঁ, ভেবে হাসিও পায়, কষ্টও লাগে। সারাক্ষণ কিছু করতে পারবে না, কিছু করে না, বসে বসে খায় হেনতেন বলে বলে খোঁটা দিবে। আবার কিছু করার অনুমতিও দিবে না। তাতে তাদের স্ট্যাটাস ডাউন হয়ে যাবে। কি এমন স্ট্যাটাস আছে তাদের? হ্যাঁ, তার বাবার আয় রোজগার বেশ ভালো। গড়পড়তা মিডল ক্লাস ফ্যামিলি থেকেও বেশ ভালো আয় রোজগার। কিন্তু সে সবসময় গরিবিয়ানা হালাদি দেখে আসছে ছোট থেকে। সে তো জানত তারা গরিব। তার বাবার আয় রোজগার ভালো না। বাট বড় হওয়ার পর বুঝতে পারে না, বেশ ভালো আয় তার বাবার। গরিবিয়ানা চলাফেরায় তার সমস্যা নেই। কিন্তু কথা হচ্ছে মাত্র 4 জন মানুষের ছোট্ট ফ্যামিলি হওয়া সত্ত্বেও এত টাকা যায়টা কই? এমনও না তার বাবা লুকিয়ে লুকিয়ে বিরাট ব্যাংক ব্যালেন্স তৈরি করছে তার পরিবারের জন্য। কি করে তা ঐশীর খুব ভালো করে জানা আছে। ঐশী তার বাবাকে খুব ঘৃণা করে, খুব। একজন বাবা এবং একজন পুরুষ দুই হিসেবেই খুব ঘৃণা করে। আর তার মহান মা নাকি মমতাময়ী হয়, ছেলে মেয়ের আশ্রয় হয়। আর তার মা তার জন্য ডাইনির প্রতিরূপ। মানুষের সামনে তার মায়ের কত বোঝদার কথাবার্তা। মেয়েদের জীবনের কোনো মূল্য নাই। কর্ম ছাড়া কি ছেলে কি মেয়ে কারো কোনো মূল্য নাই। কর্ম থাকলে মেয়েরার একটা আলাদা সম্মান থাকে। আমি তো আমার মেয়েরে বলি যে কোনো একটা কর্ম কইরা খা। কই পাবেন? সারাদিন খালি শুয়ে বইসে থাকা ছাড়া কোনো কাম নাই। কোনো একটা গুণই নাই আমার মেয়ের মধ্যে। ব্লা ব্লা ব্লা, এসব ঐশীর মায়ের কথা। এসব শুনে মনে হয় আহ, কত সাপোর্টিভ মাদার।
যে কোনো একটা কর্ম করে কর্মজীবী হলেই হলো। আর তার সেই সাপোর্টিভ মাদারের ভাষ্য, সে এখন বাইরে নগিরি করে কামাই করে। যেহেতু ঐশী এখন আয় রোজগার করছে, তাই সে চেয়েছিল সংসারের কোনো একটা খরচা উঠাতে। সে গিয়ে যখন তার বাবা মার কাছে এই প্রস্তাবটা রাখে, তখন তার মা এসব বলে। ঐশীর রোজগার করা টাকা নষ্ট টাকা। আরও কত শত বিশ্রী বিশ্রী গালিগালাজ করল। অথচ কয়েকদিন আগেও প্রায় সময় পাশের বাসার এক আপুর উদাহরণ দিত, যে গান শিখাত, তার টাকায় ওই আপুদের সংসার চলত। বিষয়টা হচ্ছে কেবল মুখের কথা। মুখে মুখে কত কথাই তো বলা যায়, কিছু মানুষ আছে না মুখে মুখে কথা বলেই বিশ্ব হাসিল করে ফেলে। তার মাও সেই দলের মানুষ। উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। সব সহ্য করা গেলেও চরিত্র নিয়ে কথা কখনো সহ্য করা যায় না। আর নিজের মা হয়ে নিজের ঔরসজাত সন্তানকে এ সমস্ত কথা কিভাবে বলে? এমন মাকে কি আদৌ সম্মান করা যায়? কেবল জন্ম দিয়েছে বলেই সব খুন মাফ? কে বলেছিল তাকে জন্ম দিতে? এখন তাকে অপমান, অবহেলা, অসম্মান করলেই জন্মদাতা বলে সেসব কথা কোনো ম্যাটার করবে না? এটা কোনো আইনের কথা? কোনো হাদিসে লেখা আছে সন্তানকে এ সমস্ত কথা বলা যাবে? তার জায়গায় অন্য কেউ হলে কে কি করত তা তার জানা নেই। তবে সে তার মা বাবাকে কখনো ক্ষমা করতে পারবে না, কখনো না। কেবল আজ না, সে তার মাকে কখনো কোনো কিছু দিয়ে সন্তুষ্ট করতে পারেনি। ছোটবেলায় স্কুলে প্রথম হলেও একটা বিষয়ে কেন ৯৮ পেল, কেন একটা বানান ভুল গেল, এসবের জন্য প্রথম হওয়া সত্ত্বেও বাসায় এসে মার খেয়েছে। A+ পেলেও গোল্ডেন A+ কেন পেল না তা নিয়েও মার খেতে হয়েছে। আর তার বাবা এসব দেখেও কখনো কিছু বলেনি। যদিও এসব নিয়ে বাবা তাকে খুব একটা কিছু বলে না, তবে কখনো তার মায়ের এসব বিষয়ে প্রতিবাদও করেনি। এখন পর্যন্ত পান থেকে চুন খসলেও তার গায়ে হাত তোলা হয়। ধুররোর, ভালো একটা মুড ছিল। ভাবতে ভাবতে কই থেকে যে কই চলে গেল তার কোনো ইয়ত্তা নেই। ভালো জিনিস বেশিক্ষণ সে ভাবতেই পারে না। ভালো জিনিস ভাবতে ভাবতে আবার সেই অন্ধকার জীবনের মাঝে ডুবে যায়। এই অন্ধকার কাটিয়ে কখনো নতুন সূর্যের দেখা পাবে কি না তা তার জানা নেই। তার জানা নেই আদৌ তার জীবনের সূর্যোদয় হবে কি না। যাই হোক, এবার শুয়ে পড়া দরকার। পরীক্ষা আছে কালকে একটা, আবার কালকে অনেক কাজও আছে। ২৩ সকাল সকাল কিছু না খেয়েই বেরিয়ে পড়েছে ঐশী। একটা ইনকোর্স পরীক্ষা আছে তার। পরীক্ষা দিয়ে ঐশী, আশা, কবিতা আর অনিক গেল রুমটার জন্য অ্যাডভান্স দিতে। সেখান থেকে রুমটা আবার দেখতে গেল। কোথায় কি করবে, কোথায় কি লাগাবে, রাখবে সেটার জন্য মনে মনে একটা ছকও কষে নিল ঐশী। তারপর সবাই মিলে পার্কে গিয়ে কিছুক্ষণ আড্ডা দিয়ে কিছু কেনাকাটা করতে যায়। এরপর ঐশীর ফ্রেন্ডরা যার যার বাসার উদ্দেশ্য চলে গেলে ঐশী তার ডান্স ক্লাসের উদ্দেশ্য চলে যায়। ডান্স ক্লাস থেকে সোজা টিউশনিতে চলে এসেছে ঐশী। এটা সেই টিউশনি যার মাধ্যমে জয়ের সাথে ঐশীর বিয়ের বিষয়ে কথা হয়েছিল। ইলোরা ইয়াসমিনের কলিগের মেয়ে এবং তার দেবরের ছেলে মেয়েকে পড়ায় ঐশী। এর মধ্যে মৃধা নবম শ্রেণীর ছাত্রী। অথই আর আয়ান এরা দ্বিতীয় শ্রেণীর দুটো কিউট কিউট বাচ্চা ছেলে মেয়ে। টিউশনিটা সে ছাড়েনি। এর দুটো কারণ। এক, সব টিউশনি ছেড়ে দিল তার নিজের ভবিষ্যতেই সমস্যা হবে। এখন এদেরকে পড়ানোতে তার বেসিকটা মজবুত হচ্ছে। ২, এখান থেকে টাকাটাও বেশ ভালো পায়। মোটামুটি একের ভিতর সব হওয়ায় এই টিউশনিটা আর ছাড়েনি সে। আজ মৃধাদের পড়াতে গিয়ে দেখে বাসায় এলাহি কাণ্ড।
অনেক মানুষ তাদের বাসায়। এর মধ্যে দুইজনকে দেখে সে বেশ চমকে যায়। সে ইলোরা, ইয়াসমিন ও স্মৃতি, তারা দুজনেই ইলোরা ইয়াসমিনের কলিগের বাসায় এসেছে। সাথে তাদের আরও কয়েক কলিগও আছে, যারা আপাতত লিভিং রুমের সোফায় বসে নিজেদের মতো গল্প করছে। জয় আর স্মৃতির সাথে দেখা হওয়ার পর আরও অনেকগুলো দিন চলে গেছে, আর ইলোরা ইয়াসমিনকে তো সে তাদের বাসাতেই প্রথম এবং শেষবার দেখেছিল। ঐশী তাদের দেখে কিছুটা অবাক এবং কিছুটা অস্বস্তি বোধ করে। অস্বস্তিবোধটা ইলোরা ইয়াসমিনকে দেখে, তাকে দেখে অস্বস্তি কেন হচ্ছে তা তার জানা নেই। সে রুমে যাবে কি না বুঝতে পারছে না। দরজাটা খোলাই ছিল আজকে। কি মনে করে যেন ঢুকেই পড়ে রুমে। তাকে দেখে সবার নজর তার উপর পড়লে সে এবার একটু ভড়কে যায়। তবে মৃধার মা তাকে দেখে আন্তরিকতার সহিত মুচকি হেসে বলে, আরে ঐশী যে, তোমার ছাত্রছাত্রীরা তোমার জন্য অপেক্ষা করছে, যাও। এই কথারই যেন অপেক্ষা ছিল ঐশীর। সে যেই রুমে পড়ায় সে রুমে যেতে নিলেই আবার মৃধার মা তাকে থামিয়ে দেয়, আর ঐশীকে উদ্দেশ্য করে বলে, ঐশী, এনারা আমার কলিগ। ভাবলাম আজকে সবাইকে নিয়ে একটু আড্ডা টাড্ডা দেই। সাথেই বাকি সবাইকে উদ্দেশ্য করে বলে, আর ও হচ্ছে ঐশী, মৃধা, অথৈ আর আয়ানের হোম টিচার। বেশ ভালো পড়ায়, দারুণ একটা মেয়ে। ওনার কথায় ঐশী জোরপূর্বক একটা মুচকি হাসি দিয়ে সবাইকে সালাম দেয়। এর মধ্যে স্মৃতির দিকে নজর যেতেই দেখে স্মৃতি তাকে দেখে হাত নেড়ে হাই বলছে। ঐশীও তার দিকে তাকিয়ে একটু হাত নেড়ে পড়ানোর উদ্দেশ্য রুমে যেতে নিলে আবার মৃধার মা তাকে থামিয়ে দেয়, আর আজকে ওদের একটু কম পড়াতে বলে। ঐশী মাথা নেড়ে সায় দিয়ে বিনা বাক্য ব্যয় চলে আসে। এসে মৃধাদের পড়াতে থাকে। কিছুক্ষণ পরে মৃধার মা স্মৃতিকে নিয়ে রুমে প্রবেশ করে, আর ঐশীকে উদ্দেশ্য করে বলে, ঐশী মা, থাক, আজকে আর পড়াতে হবে না। ও স্মৃতি, ওকে চেনো নিশ্চয়ই? মেয়েটা একা একা আমাদের মাঝে বোর হচ্ছে। ও একটু তোমার সঙ্গে থাকুক। আজকে বরং ওদেরকে নিয়ে একটু গল্প করো, ঠিক আছে? তোমার কোনো সমস্যা নেই তো? এভাবে কে কাকে তার সমস্যার কথা বলে? আজকে যখন পড়াতে হবে না তখন ঐশীকে বলে দিলই পারত। এখন অযথা এখানে এতগুলো অচেনা মানুষের মাঝে বসে টাইমপাস করতে হবে। যদিও স্মৃতি মেয়েটা তার অল্প চেনা পরিচিত, ভালোই লেগেছে। তবে পড়াতে এসে এমন পরিস্থিতিতে পড়লে মনে হয় কারো পার্সোনাল স্পেসে বাগড়া দিচ্ছে। ভীষণ আনিজি লাগলেও মুখে এক ফোয়ারা হাসি রেখে বলে, না না আন্টি, কোনো সমস্যা নেই আমার। এরপর স্মৃতিকে উদ্দেশ্য করে বলে, স্মৃতি, বসো তো এখানে। ঐশীর কথায় মৃধার মা হালকা হেসে চলে যায়। আজকে পড়তে হবে না দেখে বাচ্চারাও খুশি। অথৈ আর আয়ান হাতে যেন আকাশের চাঁদ পেয়েছে। মুখ থেকে তাদের খই ফুটছে। ঐশীর অস্বস্তিটাও বেশিক্ষণ থাকল না। মৃধা আর স্মৃতির সাথে কথায় বেশ জমে গেল। কথায় কথায় স্মৃতি ঐশীর ডান্স ক্লাসের খবর জানতে চাইলে ঐশী স্টুডেন্ট বেশি হওয়ায় বড় রুম নেওয়ার কথাটাও জানায়। সাথে এটাও জানায় সামনের মাস থেকে নতুন ব্যাচ শুরু করতে যাচ্ছে। ঐশীর কথায় স্মৃতি বেশ আফসোসের সাথে বলে, জানো আপু, আমারও না খুব শখ ছিল নাচ শেখার। নাচতে আমার খুব 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 ভালো লাগে। একবার মাকে বলেছিলামও, কিন্তু পড়ার ক্ষতি হবে ভেবে আম্মু না করে দেয়। এরপর আর কখনো সে কথা মুখেও আনিনি। তবে তোমার নাচের ক্লাসের কথা শুনে আমার এখন খুব শিখতে ইচ্ছে করে জানো। কিন্তু বলেই চুপ হয়ে যায় স্মৃতি। যতক্ষণ স্মৃতি তার শখের কথা বলছিল তখন তার মুখের চমকটা দেখার মতো ছিল।
এখন কেমন মনমরা হয়ে গেল, যা একদম ভালো লাগলো না। তবে সে কিছু বললও না। কি বা বলবে সে? কিছু বলতে গেলে কেউ ভাববে তার নাচের ক্লাস আছে তাই সেখানে ভর্তি হওয়ার জন্য এপ্রোচ করছে। আর তাছাড়াও সামনে এইচএসসি পরীক্ষা স্মৃতির, এই সময় এসব আবদার করলে স্বাভাবিকভাবেই কোনো পরিবার কখনোই মানবে না, তাই এখানে ঐশী কিছু না বলাটাই বেটার ভাবে। কেবল স্মৃতির মাথায় হালকা হাত বুলিয়ে দেয়। একটু পর স্মৃতি উচ্ছ্বাস নিয়ে বলে, আপু তুমি একটু আম্মুর সাথে কথা বলবে? তুমি বললে আম্মু মানতেও পারে। এতক্ষণ ঐশী যেসব ভেবে চুপ ছিল তাই এখন এই পাগল তাকে করতে বলছে। ঐশী বলে, না স্মৃতি, আমি এই বিষয়টা বললে মোটেও ভালো দেখায় না। কারণ দেখো এখন আমার একটা ডান্স ক্লাস আছে, আমি এখন এসব বললে লোকে ভাববে আমি আমার ডান্স ক্লাসে ভর্তি হওয়ার জন্য লোকেদের এপ্রোচ করছি। বিষয়টা মার্কেটিং হিসেবে ঠিক হলেও তা মোটেও ভালো নজরে কেউ নিবে না। আর তাছাড়া তুমি এখন ফার্স্ট ইয়ারে, এরপর তো তোমার এইচএসসি পরীক্ষা। এখন এসব বললে সেটা মোটেও আন্টি মানবে না, তাই কি স্বাভাবিক না বলো? পরীক্ষাটা যদি খারাপ হয় তখন? স্মৃতি ঐশীর কথায় ভেবে দেখে কথাটা আসলেই ঠিক। তার ঐশী আপু কিছু বললে সবাই তাই ভাববে। আর তার আম্মু এখন কিছুতেই তাকে এখন এসব শিখতে দিবে না। তার মানে তার শখটা কেবল শখই থেকে যাবে ভেবেই একটা দীর্ঘশ্বাস ফেলে। বিষয়টা দেখে ঐশী স্মৃতিকে হালকা করে জড়িয়ে নিয়ে বলে, মন খারাপ করে না বোন। ইচ্ছে থাকলে উপায় হয়, পড়ার ফাঁকে ফাঁকে তুমি নিজে নিজেও তো ডান্স প্র্যাকটিস করতে পারো। এখন আপাতত তুমি পড়ায় মনোযোগ দাও। হ্যাঁ, এতদিন তো নিজে নিজেই ভিডিও দেখে দেখে শিখতাম, তবে টিচার আর ভিডিও দেখে নিজে নিজে শিখা এক হলো বলো? স্মৃতির কথার জবাব নেই ঐশীর কাছে। স্মৃতিকে বলা কথাগুলো ঐশী কেবল ওকে সান্ত্বনা দেওয়ার জন্যই বলেছে। মানুষ নিজে মানতে পারুক আর না পারুক, কিছু পারুক আর না পারুক, অন্যকে সান্ত্বনাটা খুব ভালোই দিতে পারে। ঐশী আর স্মৃতির ভাবনার মাঝেই মৃধা বলে, আমার তো গান শেখার খুব ইচ্ছা। ছোট থাকতে 1 বছর শিখেওছিলাম, তবে পড়ার ক্ষতি হবে ভেবে আব্বু আম্মু আর শেখায়নি। মৃধার কথায় ঐশী ভাবে সবার মাঝেই না জানি এমন কত শখ অপূর্ণ হয়ে থাকে। এসব নিয়ে শেষ বয়সে আফসোস ছাড়া কিছুই হয় না। ঘরে যেন এক গুমোট ভাব ছেয়ে গেছে। ঐশী, স্মৃতি আর মৃধা ছাড়াও যে রুমে আরও 2 জন আছে তা তারা বলেই গেছে যেন। রুমের এই গুমোট ভাবটা যাদের একদম পছন্দ হচ্ছে না। ওদের চুপ থাকতে দেখে আয়ান বলে, কি হলো তোমরা চুপ হয়ে গেলে কেন? কথা বলো, অন্য কথা বলো। তোমাদের এসব কথা তো আমাদের ভালো লাগছে না। অথই এর কথায় ওরা 3 জনেই হেসে ওঠে, আর আবার কথায় মত্ত হয়ে যায়। 25 হাসি আড্ডায় অনেকটা সময় পার হলে ঐশী বাসায় যাওয়ার জন্য উঠে পড়ে। তখন মৃধার মা ঐশীকে রীতিমতো পাকোড়াও করে ফেলে। তিনি না খেয়ে ঐশীকে কোনোভাবেই আসতে দিবে না। অনেক জোরাজুরির পর ঐশী অল্প কিছু খেয়ে বের হয় বাসার উদ্দেশ্য। আসার আগে সবার কাছ থেকে বিদায় নেয়। ইলোরা ইয়াসমিনকে যখন বলে, আসি আন্টি ভালো থাকবেন, তখন ইলোরা ইয়াসমিন ঐশীর কাছে এসে তার মাথায় মুখে হাত বুলিয়ে নিজের হাতে চুমু খায় আর বলে, সাবধানে থেকো মা, ভালো থেকো, দোয়া করি অনেক বড় হও। তার কথায় ঐশী কিছুক্ষণ চুপ থাকে। তার এত আত্মীয় স্বজন, রক্তের সম্পর্কের আপনজন, তার বাবা মাও কখনো তাকে এভাবে আদর করে দোয়া করেনি। ঐশী ইলোরা ইয়াসমিনের কথায় কেবল মলিন মুখে হালকা একটা মুচকি হাসি দেয়। এরপর স্মৃতি এসে তাকে জড়িয়ে ধরে বলে, আবার দেখা হবে আপু।
তুমি কিন্তু আমাদের বাসায় যাবে একদিন। ঐশীও স্মৃতিকে অত্যন্ত যত্নের সহিত কিছু কথা বলে বিদায় নেয়। আর যেতে যেতে ভাবে, হাতে গোনা 1-2 দিনের দেখা সাক্ষাতে মানুষগুলো কত আন্তরিকতার সহিত কথা বলে, যেন না জানি কতদিনের চেনা জানা সম্পর্ক। কিছু মানুষের সাথে 10 বছর চেনা জানা থাকলেও তাদের সাথে ততটা মিল মোহাব্বত হয় না যতটা কিছু মানুষের 1 ঘন্টার আন্তরিকতার জন্য সৃষ্টি হয়। 26 রাতে জয় বাসায় আসলে সবাই মিলে যখন রাতের খাবার খেতে বসে তখন স্মৃতি আবার ঐশীর বিষয়ে আলাপ তুলে। ঐশী আপু কি ভালো তাই না আম্মু? আমার তো তাকে অনেক ভালো লাগে। স্মৃতির কথায় ইলোরা ইয়াসমিন কেবল হুমম বলে উত্তর দেয়। আর এদিকে ঐশীর নাম শুনতাই আরেকজনের মাথায় কথাটা ধাক্কা দেয়। নামটা মাথায় ধাক্কা দিল না মনে তা উপরের আল্লাহ আর সেই ব্যক্তি নিজেই ভালো জানে। 27 জয় ঐশীর নাম শুনেই স্মৃতিকে প্রশ্ন করে, ঐশীকে কোথায় পেলি আবার? আজকে ঋতু আন্টিদের বাসায় গিয়েছিলাম না, সেখানে। উনি ঋতু আন্টিদের বাসায় কি করছিল? ওমা মৃধা, অথই আর আয়ানকে পড়ায় না। তুই কি জানতি না? আর তুই বা এত কিছু জানতে চাইছিস কেন? জয়ের একের পর এক প্রশ্নে স্মৃতি এবার কিছুটা বিরক্তি নিয়েই উত্তর দেয়। আর জয় স্মৃতির এমন তারা জবাবে বিরক্ত প্লাস বিব্রতবোধ করে মায়ের সামনে এভাবে বলায়। তবে জয় সেটা চাপা দিতে বলে, এত কিছু কই আর জানতে চাইলাম। আর উনি ওখানে পড়ায় তা মনে ছিল না আমার। আর তাছাড়া ওইদিনই না উনি বলল ডান্স ক্লাস শুরু করেছে, তাই এখন ছেড়েও তো দিতে পারে। আর ওনার কথা তুই তো বললি। আমি খালি একটু কৌতূহল থেকে জানতে চাইলাম আর কি। দ্যাটস ইট। জয় আর স্মৃতির কথার মাঝেই ইলোরা ইয়াসমিন জিজ্ঞাসু দৃষ্টিতে বলে, কিসের ডান্স ক্লাস? স্মৃতি এবার চটপট জবাব দেয়, জানো আম্মু ঐশী আপু না দারুণ নাচে। উফ ফফ, আমি আপুর একটা নাচের ভিডিও দেখেছি। এত সুন্দর করে যে নাচে। তার একটা ডান্স ক্লাসও আছে। কয়েক মাস হলো শুরু করেছে। স্মৃতির কথা ইলোরা ইয়াসমিন ভাবে, বাহ মেয়েটার এই গুণও আছে দেখি। ইলোরা ইয়াসমিন নিজের অজান্তেই কথাটা জোরে বলে ফেলেন। ইলোরা ইয়াসমিনের কথায় স্মৃতি বলে, হ্যাঁ আম্মু, আমার তো খুব ইচ্ছে হয় আপুর কাছে নাচ শিখতে। না থাক, এখন এসব শিখতে হবে না। পড়াশোনায় ফোকাস করো। এসব পড়ে হবেনি। ইলোরা ইয়াসমিনের কথায় স্মৃতি মন খারাপ করে ফেলে। এরপর তাদের মাঝে আর কোনো কথা হয়নি। সবাই চুপচাপ খেয়ে যার যার রুমে চলে যায়। 28 খেয়ে দিয়ে পড়তে বসেছিল স্মৃতি, এর মধ্যে জয় এসে তার রুমে নক করে। হাতে এক বাটি আইসক্রিম। জয় এসে আরেকটা চেয়ার নিয়ে স্মৃতির পাশে বসে আইসক্রিমের বাটিটা ওর দিকে এগিয়ে দেয়। স্মৃতি আইসক্রিমের বাটিটা রীতিমতো লুফে নিয়ে খেতে থাকে। আর জয় স্মৃতির টেবিলে থাকা একটা কিউব নিয়ে ঘুরাতে থাকে। এক পর্যায়ে জয় কিউব ঘুরাতে ঘুরাতে স্মৃতির দিকে আর চোখে চেয়ে বলে, তা আজ দিন কেমন কাটল? ভালো। স্মৃতির সহজ উত্তর। ঋতু আন্টিদের বাসায় গিয়ে কি করলি? তেমন কিছুই না। গল্প করলাম, আড্ডা দিলাম, খেলাম দিলাম আর চলে এলাম। আর ঐশীর সাথে কি কথা হলো? এবার স্মৃতি খাওয়া থামিয়ে ভাইয়ের দিকে চাইল, যে এখন খুব মনোযোগ দিয়ে কিউব মিলানোতে ব্যস্ত। যেন কিউব থেকে নজর সরালে দুনিয়া উল্টে পাল্টে যাবে। এটাই কি ছিল মূল কথা? বাই এনি চান্স তুই কি এই আইসক্রিম আমাকে ঘুষ হিসেবে দিলই? স্মৃতির বাঁকা নজরের তীক্ষ্ণ কথায় জয় এবার ভরকে যায়।
সে আমতা আমতা করে বলে, মূল কথা মানে? আর তোকে ঘুষ কেন দিব আমি? তোর খেতে মন না চাইলে খাস না। কে জোর করেছে তোকে? দে, খেতে হবে না আর তোর। আমিই খাবো। না না ভাই, নিস না প্লিজ। সরি 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 প্লিজ ভাইয়া। বাটি নিয়ে দুই ভাইবোনের কারাকারি অবস্থা। এক পর্যায়ে জয় কিছুটা আইসক্রিম খেয়ে বাটিটা স্মৃতিকে দেয়। একটু পরে আবার বলে, নে এবার বল, কি কথা হলো ওনার সাথে তোর? স্মৃতি আবার জয়ের দিকে তাকিয়ে থাকে। তা দেখে জয় বলে, তাহলে আইসক্রিম দে। স্মৃতি দূরে সরে আবার না না করতে থাকে। জয় আবার বলতে বললে স্মৃতি নিজে আইসক্রিম খেতে খেতে জয়কেও এবার একটু একটু করে মুখে তুলে দেয়। আর বলে, তেমন কিছু না, এমনই এদিক ওদিকের কথা। অনেক কথাই হয়েছে, তবে তেমন বলার মতো না। এমনই গার্লস টক। গার্লস টক না? বলেই স্মৃতির মাথায় একটা চাটি মারে জয়। জয় একটু পর আবার বলে, ওনার নাচের ভিডিও কই পেলি? কোথায় দেখেছিস? আরে এক সিনিয়র আপুর কাছে। সেও নাচ শিখত আপুর কাছে। সেখান থেকেই দেখেছি। দারুণ নাচে। স্মৃতির কথা শুনে জয়ের এখন ঐশীর নাচ দেখার ইচ্ছে হচ্ছে। সে চুপ করে কিছু একটা ভাবছে। স্মৃতি ভাইয়ের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। এরপর ভাইকে বলে, বাই দা ওয়ে, তুই আপুর প্রতি এত ইন্টারেস্টেড কেন বলতো? এখন এটা বলিস না যে ক্যাজুয়ালি জিজ্ঞেস করেছিস। আমি এতটাও ডাম না। হুহ। জয় স্মৃতির কথায় কিছু বলার ভাষা পেল না। হতভম্ব হয়ে বোনের দিকে তাকিয়ে রইল। কি বলবে এখন সে? এভাবে হাতে হাড়ি ভেঙে যাবে কে জানত। সে এখন বেশ উসখুস করছে। স্মৃতি জয়ের অবস্থা দেখে মনে মনেই হাসল। তবে ভাইকে আর বিব্রত করতে চাইল না। কথা কাটাতে সে নিজেই বলল, আচ্ছা ভাইয়া, শোন না, আমিও নাচ শিখি না আপুর কাছে। প্লিজ। পাগল তুই? আর কয়েকদিন পরে এইচএসসি পরীক্ষার্থী হয়ে যাবি। এখন এসব করার সময় আছে নাকি? স্মৃতির এবার সত্যি প্রচণ্ড মন খারাপ হয়ে গেল। সে নিজেও জানে এখন এসবের সময় না। তারপরও সে নিজের ইচ্ছেটাকে কন্ট্রোল করতে পারছে না। মলিন মুখ নিয়ে বলল, সবাই তাইই বলছে। ঐশী আপুও তাই বলল। কি বলেছে? এই যে এখন শেখার সময় না, পড়াশোনায় ফোকাস করতে। আমাদের সিনিয়র যেই আপুরা শিখত তাদেরকেও নাকি এখন না করে দিয়েছে। বলেছে দরকার পড়লে, খুব বেশি মন চাইলে শুক্রবার করে যেতে সে একটু তাদের সময় দিবেনি। তাও মাসে 1-2 বার, তবে কারো পরীক্ষা খারাপ যেন না হয়। জয় কথা শুনে ভিতরে ভিতরে একটু মুচকি হাসল। সব দিকেই নজর থাকে মেয়েটার। আবার স্মৃতির দিকে তাকিয়ে চিন্তিত হল। স্মৃতির অনেক দিনের শখ ছিল নাচ শেখার। একা একাই নিজের ঘরে নাচানাচি করে। ভালোই নাচে। তবে এখন এসব শিখতে দিতেও মন মানছে না। সে আর কোনো কথা বলল না। বোনের মন খারাপ দেখেও কিছু বলল না। কিছু কিছু সময় কথা না বলাই ভালো। 29। ঐশী তার নতুন ডান্স ক্লাসের জন্য রুম গোছগাছে ব্যস্ত। সাথে আশা, অনিক, কবিতা। গোছগাছ বলতে তেমন কিছু না। দুটো ফ্যান সেট করল। আসবাব বলতে আপাতত 4টা চেয়ার, একটা ছোট্ট টেবিল, আর 2টা বেঞ্চ। এই তো।
তবে এখন যাবে ঘরের সাজগোছের জন্য কিছু গাছ, পর্দা আর অন্যান্য কিছু জিনিস কিনতে। রুমটা সে সুন্দর করে সাজাতে চায়, যেন দেখেই মনটা ভালো হয়ে যায়। তাই এসব কেনার উদ্দেশ্য আশা, আর সে বের হয় গাঙ্গিনারপাড় যাওয়ার জন্য। কোয়ার্টার এরিয়াগুলো বরাবরই সুন্দর হয়। এই রাস্তাটা দিয়ে হাঁটতে ঐশীর কখনো খারাপ লাগে না, কারো খারাপ লাগার কথাও না। আশা আর ঐশী দুজন মিলে রাস্তার একদম ফুটপাত দিয়ে গল্প করতে করতে মোড় পর্যন্ত হেঁটে যাচ্ছিল। এর মধ্যে যে কি থেকে কি হয়ে গেল। কিছু অতীব স্মার্ট নামক ছেলে আছে না, যারা রাস্তাটাকে নিজের বাপের সম্পত্তি মনে করে সার্কাস দেখাতে দেখাতে বাইক চালায়। তেমনি তিনজন ছেলে একেবেঁকে রাস্তায় বাইক নিয়ে যেতেই চাকা স্লিপ খেয়ে আশাকে পিছন থেকে এসে ধাক্কা দেয়। আশা এবং বাইকের যারা আছে তারা প্রায় ছিটকে দূরে গিয়ে পড়ে। ঘটনাটা এত দ্রুত ঘটে যে ঐশী কিছুক্ষণের জন্য একদম ব্ল্যাঙ্ক হয়ে যায়। এরপর দৌড়ে আশার কাছে যায়। গিয়ে দেখে বেশ ভালো চোট পেয়েছে আশা। রাস্তায় বাইকের তিনটা ছেলে এবং আশা ঐশী বাদে রাস্তায় তখন আর কেউ ছিল না। এমন অবস্থায় সে কি করবে বুঝে উঠতে পারছে। সে চিৎকার করে আশাকে ডাকতে থাকে ঐশী। আশা তখন ব্যথায় কাতরাচ্ছে, ছেলেগুলোও ব্যথায় কাতরাচ্ছে। ঐশী সেদিকে একবার নজর দিয়ে আশাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। তবে ততক্ষণে ঐশীর চিৎকার আর বাইকের অস্বাভাবিক আওয়াজ শুনেই বাসভবনের সামনে অবস্থানরত পুলিশগুলো ছুটে এসেছে। তারা এসে বাইকের ছেলেগুলো এবং আশাকে এসে ধরে। পুলিশেরা ইমিডিয়েটলি রিকশার ব্যবস্থা করে ফেলে। আশাকে রিকশায় উঠিয়ে দেওয়ার সময় এত কিছুর মাঝখানেও ঐশী গিয়ে যেই ছেলেটা বাইক চালাচ্ছিল তার গালে গায়ের সবশক্তি দিয়ে একটা চড় মারে, আর বলে, কুরবাচ্চা, তোর বাপের রাস্তা পাইছস। মা। বাইকের ছেলেগুলো আশার মতো ততটা ব্যথা পায়নি। রাস্তায় ঘষা লাগার ফলে আশার শরীরের বিভিন্ন জায়গার চামড়া উঠে গেছে, পা নড়াতে পারছে না। হয়তো বাইকের চাকাটা পায়ে এসে লেগেছে। পুলিশগুলোর মধ্যে একজন আবার আশা আর ঐশীর পিছনে পিছনে রিকশা নিয়ে আসছে। রিকশায় উঠেই ঐশী তাড়াতাড়ি করে অনিককে কল করে। অনিক আর কবিতা কিছুক্ষণ আগেই বেরিয়েছে, তবে বেশি দূর যেতে পারেনি। ঐশী অনিককে তাড়াতাড়ি হাসপাতালে যেতে বললে। সব শুনে অনিক আর কবিতাও ছুটে চলে, আর বাকি বন্ধুদেরও জানায়। আশার কাতর মুখ দেখে ঐশীর মাথা খারাপ হয়ে যাচ্ছে। তার বেস্ট ফ্রেন্ড, এই মেয়েটা তার সব ভালো খারাপ সময়ে তার পাশে ছিল। তাকে যদি কেউ একটু হলেও বুঝে তবে সেটা একমাত্র এই মেয়েটা, যে এখন ব্যথায় কাতরাচ্ছে। ঐশীর চোখ দিয়ে অনর্গল পানি পড়ছে। কিছু লোকের বেপরোয়াভাবে গাড়ি চালানোর জন্য প্রতিদিন কত মায়ের বুক খালি হয় তা আল্লাহ জানে। আর এ সমস্ত উশৃঙ্খল ছেলেদের জন্য তো নিরিবিলি জায়গাতেও চলাচল করে শান্তি নেই। আপনি যতই নিয়ম সেফটি মেনে চলাচল করেন না কেন, এদের বেপরোয়াভাবে গাড়ি চালানোর জন্য যে কাউকে না কাউকে ভুক্তভোগী হতে হয়। প্রতিদিন কত মানুষ এভাবে দুর্ঘটনার শিকার হয় আল্লাহ জানে। এরা রাস্তাকে নিজের বাপের সম্পত্তি ভাবে। এগুলোর জন্য এক বিন্দু পরিমাণ মায়া সহানুভূতি দেখানোও ভুল। আজকে আপনি এদের সহানুভূতি দেখান, দেখবেন সুস্থ হয়ে আবার যেই লাউ সেই কদই হবে। 30। হাসপাতালে গিয়ে দেখে ইতোমধ্যে বিজয়, সৌরভ উপস্থিত। ওরা যেতেই আশাকে ধরে ধরে নামাতে সাহায্য করে। স্ট্রেচারও রেডি করে রেখেছিল। আশাকে স্ট্রেচারে শুইয়ে দিয়ে দ্রুত ইমার্জেন্সিতে নিয়ে যায়। কিন্তু সরকারি হাসপাতাল বলে কথা, সেবা কি আর এত সহজে পাওয়া যায়?
এখানে থেকে ওখানে যাও, ওখানে থেকে এই টোকেন নিয়ে আসো, কত কি। এর মধ্যে অনিক, কবিতা আর প্রীতিও চলে আসে। আশার বাসায় তখনও খবর দেওয়া হয়নি। ওর বাসায় আপাতত কেউ নেই। সবাই আশার নানু বাড়িতে গেছে। আর এই খবরটা কিভাবে দিবে সেটাও তাদের সাহসে কুলাচ্ছে না। এরপর ঠিক করে বিষয়টা আরেকটু দেখে তারপর জানাবে। এর মধ্যে আশাকে নিয়ে কিছু হাসপাতালের স্টাফ এবং নার্সরা ভিতরে যায়। সৌরভ উকিঝুঁকি দিয়েও নাকি কোনো ডাক্তারকে দেখতে পায় না। এরই মধ্যে আবার একজন নার্স এসে কিছু ওষুধের নাম ধরিয়ে দিয়ে ওষুধ আনতে বলে। অনিক আর বিজয় ওষুধ আনতে চলে যায়। ওদের কাছে টাকা আছে কিনা জানে না ঐশী, তাই ওদের পিছু ডাকে। কিন্তু ওরা ততক্ষণে একটু দূরে চলে গেছে। তাই ঐশী দৌড়ে ওদের পিছু নিতে গেলে একজনের সাথে অল্পের জন্য ধাক্কা লাগতে লাগতে গিয়েও লাগে না। ঐশী কোনো রকমে সরি বলে যেতে নিলে পিছন থেকে তার নাম ধরে কেউ ডেকে ওঠে। ঐশী পিছনে তাকিয়ে দেখে জয় এপ্রন গায়ে, গলায় স্টেথোস্কোপ ঝুলিয়ে চোখে মুখে একরাশ অবাকতা নিয়ে তার দিকে তাকিয়ে আছে। ঐশী একবার অনিকদের যাওয়ার দিকে তাকায়, দেখে ওরা কেউ নেই। এরপর আবার জয়ের দিকে তাকায়। ঐশীকে এখানে এমন বিধ্বস্ত অবস্থায় দেখে জয় বেশ অবাক হয়। সে ঐশীর দিকে এগিয়ে প্রশ্ন করে, ঐশী, আপনি এখানে? আপনি ঠিক আছেন তো? কার সাথে এসছেন? আমার ফ্রেন্ড। ওর অ্যাক্সিডেন্ট হয়েছে। কেউ তেমন গুরুত্ব দিচ্ছে না। অনেকক্ষণ হলো নিয়ে এসছি। ডাক্তার সাহেব, আপনি প্লিজ একটু ওকে দেখুন না। প্লিজ ডাক্তার। জয়কে দেখে ঐশী যেন আশার আলো খুঁজে পেয়েছে। সে আকুল হয়ে হাতজোড় করে অনন্যই করছে জয়ের কাছে। ঐশীকে এমন ভাঙাচোরা অবস্থায় দেখতে জয়ের একদমই ভালো লাগল না। সে ঐশীকে শান্ত করে তাকে ওখানে নিয়ে যেতে বললে। ঐশী জয়কে নিয়ে সেখানে যায়। এরপর জয় নিজেই আশাকে ভালো করে চেক করে প্রাথমিক চিকিৎসা দিয়ে এক্স-রে করতে পাঠায়। এছাড়াও অন্যান্য যাবতীয় কাজে ঐশীদের সাহায্য করে। এর মধ্যে জয় একবার জিজ্ঞেস করে অ্যাক্সিডেন্টটা কিভাবে হয়েছে, তখন ঐশী দুর্ঘটনাটার কথা বলে। এছাড়া প্রয়োজন ব্যতীত জয় আর ঐশীর মধ্যে তেমন কোনো কথা হয়নি। রিপোর্ট হাতে পাওয়ার পর সব ফর্মালিটি এবং চিকিৎসা দেওয়ার পর জয় জানায় পায়ের জয়েন্টটা খুলে গেছে। প্লাস্টার করা হয়েছে, কয়েকদিন হাসপাতালেই থাকতে হবে। 31 দৌড়ঝাঁপের মাঝেই সন্ধ্যা হয়ে গেছে। আশার বাসা থেকেও লোকজন এসে গেছে। আজকে আশার ফ্যামিলির সাথে অনিক আর বিজয়ও থাকবে বলে জানায়। কিন্তু আশার মা বাবা ওদের অনেক জোর করে বাসায় চলে যাওয়ার জন্য। এক পর্যায়ে তাদের সাথে না পেরে বিজয় আর অনিক মেনে নেয় তাদের কথা। ওদিকে ঐশী বাসায় অ্যাক্সিডেন্টের কথা বলায় তার মা তখন তেমন কিছু বলেনি। এখন বাসায় যাওয়ার পর কি হবে কে জানে। একে একে ফ্রেন্ডরা সবাই আশার কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে যায়। কেবল ঐশীই থেকে যায়। ও একটু পরে বের হবে বলে জানায়। সে গিয়ে আশার বেডের পাশে বসে। হাসপাতালে বেড পাওয়াও মুশকিল, তবে জয় থাকায় সেই ব্যবস্থাও হয়ে গেছে। স্টাফ নার্সরাও বেশ গুরুত্ব সহকারে দেখছে, কারণ জয় বলেছে পেশেন্ট তার আত্মীয়। ভদ্রতার খাতিরেই বলেছে কথাটা। ঐশী আশার পাশে বসে একধানে তাকিয়ে আছে তার মুখের দিকে। বাম পায়ে প্লাস্টার, ডান হাতের কনুইটা ছিলে গেছে, মুখের দিকটাতেও হালকা ঘষা লেগেছে। একদিনেই মুখটা কেমন শুকিয়ে গেছে। ঐশী আশার মাথায় হাত রাখতেই আশা চোখ মেলে তাকায়।
ঐশীকে দেখে মলিন মুখে হালকা হাসি রেখে বলে, কিরে তুই এখনো যাস নাই? যা গা, আন্টি বকা দিব। একটু বকা না হয় খাইলাম, সমস্যা নাই। এরপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, দোস্ত সরি রে, ভীষণ সরি। থাপড়া খাবি হারামি। ফর্মালিটি মারাইস না, এক্সিডেন্ট জাস্ট এক্সিডেন্টই। যে কোনো সময় যে কোনো কারো সাথে হইতে পারত, ওইটা ব্যাপার না। বাট তুমি আজকে সারাদিন হাসপাতালে, যেই তুমি কিনা টিকা দিবারও আসবার চাও না। এইনে মনে আছে কেমনে তোরে নিয়ে আইয়া এইনে টিকা দেওয়াইতাম? আশার কথায় ঐশী হেসে ফেলে। হাসপাতাল জিনিসটা ঐশীর দুশ্মন। হাসপাতালের নাম শুনলেও তার গা গুলানো অবস্থা। কলেজে থাকতে সবাই মিলে যখন টিকা দিতে আসত, কত যে বাহানা, কত জোরাজুরি যে করতে হতো ঐশীকে। আশার জবাবে ঐশী বলে, দেখ তাইলে তুই কত লাকি, তোর মতো ছাগলের জন্য আজকে সারাটা দিন আমি এইনে। চারপাশ দেখছস, ছি কি নোংরা। বাট আমার জন্য তুই এইনে শুয়ে আছস। আই ফিল গিল্টি। যা বাল, ঢং করিস না, তোরে এমনে মানায় না। তুই খামখেয়ালি করবি, ডোন্ট কেয়ার ভাব নিয়া থাকবি, এইটাই যায় তোর সাথে। ইমোশনাল হইলে তোরে একদম মানায় না। দুই বান্ধবীর কথার মাঝেই জয় আসে আশাকে দেখতে। জয়কে দেখে ঐশী দাঁড়িয়ে পড়ে। জয় ঐশীর দিকে একবার গভীরভাবে তাকিয়ে দেখে নেয়। চোখের পাপড়িগুলো ভিজে, একটার সাথে আরেকটা লেগে আছে। নাক এবং ঠোঁট লাল হয়ে আছে। মুখটা শুকিয়ে গেছে সারাদিনে। জয় নিজের দৃষ্টি সংযত করে ফেলে। এভাবে তাকানোটা মোটেই উচিত না। সে তার কাজে মনোনিবেশ করে। আশাকে আবার চেক করে নার্সকে বলে একটা ইনজেকশন পুশ করে দিতে। নার্স জয়ের কথা মতো কাজ করে ফেলে। এরপর জয় অন্যান্য পেশেন্টদেরও চেক করতে যায়। দুই বান্ধবীর মধ্যে আর কোনো কথা হয় না। আশার মা এসে মেয়ের সাথে কথা বলছে আর ঐশী পাশে দাঁড়িয়ে তাদের কথোপকথন শুনছে। এর মধ্যে জয় আবার আশার বেডের কাছে ফিরে এসে বলে, রোগীকে ঘুমের ইনজেকশন দেওয়া হয়েছে, এখন ওর ঘুমানো উচিত। আন্টি আপনারা বরং বাইরে গিয়ে বসে থাকুন। এরপর ঐশীকে উদ্দেশ্য করে বলে, আপনার বাকি ফ্রেন্ডরা কোথায়? আপনি কি আজ এখানেই থাকবেন? না না, আমিও এখন বের হব। এরপর আশা এবং আশার মা বাবার কাছ থেকে বিদায় নেয় এবং বলে যে কোনো দরকারে বিনা দ্বিধায় যেন তাকে ফোন দেয়। এরপর সে বাসার উদ্দেশ্য রওনা হয়। অল্প একটু যাওয়ার পথেই পিছন থেকে জয় ডাক দেওয়ায় থেমে যায় ঐশী। 32 এপ্রন গায়ে হাতে স্টেথোস্কোপ নিয়ে হালকা দৌড়ে ঐশীর পাশে এসে দাঁড়ালো জয়। ঐশীকে জিজ্ঞেস করল, চলে যাচ্ছেন? হ্যাঁ, আমিও এখন বাসায় যাব। যদি কিছু মনে না করেন একসাথেই বের হই। ও মা, এতে মনে করার কি আছে? চলুন। জি চলুন। তার আগে আমাকে আমার ব্যাগটা নিতে হবে। একটু ওয়েট করুন প্লিজ। অবশ্যই। জয় ব্যাগ নিয়ে আসলে দুজনেই বের হয় হসপিটাল থেকে। হাঁটতে হাঁটতে দুজনে টুকটুক করে কথা বলছে। জয় বলে, আপনি ফ্রেন্ডকে নিয়ে বেশ মনোযোগী তাই না? না মানে আপনাকে যতদিন দেখেছি বেশ স্ট্রং হিসেবেই দেখেছি। বাট আজকে প্রথম যখন আপনাকে দেখলাম বেশ বিধ্বস্ত। বোঝা গেল আপনার মাঝেও ইমোশন আছে। ইমোশন আছে মানে? আপনার কি মনে হতো আমি ইমোশনলেস? না না, আমি ওটা বলিনি।
আপনি ভুল বুঝছেন। আসলে আমি আসলে বোঝাতে চাচ্ছিলাম যে আপনার সাথে কথাবার্তায় মনে হয়েছে আপনি সব বিষয় খুব ইজিলি মেনে নিতে পারেন, যে কোনো পরিস্থিতি সামাল দিতে পারেন। ভেঙে পড়েন না। এটা বুঝাতে চাচ্ছিলাম আর কি। তো ইমোশন সব মানুষের ভিতরেই আছে, কারো মাঝে কম কারো মাঝে বেশি। ব্যাস এইটুকুই তো। এটা আপনি ছাড়া ভালো আর কে বুঝবে বলুন তো? আর সত্যি বলতে আশা আমার খুব ক্লোজ। এতটাও ঘাবড়ে যেতাম না যদি না ঘটনাটা আমার সামনে ঘটত। আমার চোখের সামনে সবটা ঘটায় তখন আমার মাথা একদম ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছিল। এমন কোনো ঘটনার সম্মুখীন এর আগে কখনো হয়নি, আর চাইও না হতে। একটু থেমে আবার বলে, আপনি আমার মাঝে ইমোশন দেখে অবাক হচ্ছেন আর ওদিকে আমার ফ্রেন্ডরা আমাকে ইমোশনলেস বলছিল। আমার মাঝে ভয় ডর নেই, টেনশন নেই, আরও কত কি। ঐশীর কথায় জয় এবার হেসে ফেলে আর বলে, আমি আপনার ইমোশন দেখে অবাক হয়নি। আসলে কথাটা বুঝাতে গিয়ে আমার ভুল হয়েছে, অন্যভাবে বলা উচিত ছিল। আসলে আপনাকে অমন বিধ্বস্ত অবস্থায় দেখে অবাক হয়েছি। সাধারণত ফ্রেন্ডদের জন্য কেউ এতটা করে না, তবে আপনাদের ফ্রেন্ড সার্কেলটা সুন্দর। এমন ফ্রেন্ড সার্কেল এখন আর অতটা হয় না। তবে আমি আবার খুব লাকি বুঝলেন। আমার ফ্রেন্ডরাও আবার পজিটিভলি খুব পজিটিভ। বিপদে আপদে পাশে পাওয়ার মতো ফ্রেন্ড সার্কেল পাওয়াটা ভাগ্যের ব্যাপার। বাট আই মাস্ট সে ইউ আর ভেরি স্ট্রং দ্যান আদার গার্লস। আপনার বাকি দুটো বান্ধবী তো কেঁদে কুটে শেষ, আর আপনি খুব ঠান্ডা মাথায় সবকিছু হ্যান্ডেল করেছেন। জয়ের প্রশংসায় ঐশী কেবল একটা মুচকি হাসি দেয়। এভাবে আরও টুকটাক কথা বলতে বলতেই ঐশী আর জয় চোরপাড়া মোড়ে চলে আসে। অন্য সময় হলে ঐশী রিকশাই নিত, কিন্তু হাতে টাকা কম থাকায় রিকশা দিয়ে যাওয়া যাবে না। কেনাকাটার জন্য যে টাকা নিয়ে এসেছিল সব শেষ, তাই এখন অটো দিয়ে বাসায় যেতে হবে। সেজন্য মোড়ে আসা। মোড়ে এসে ঐশী জয়কে বলে, ডাক্তার সাহেব এবার আমাকে অটোতে উঠতে হবে। তাহলে আজকে আমি আসি। ইনশাআল্লাহ কালকে দেখা হবে। জি জি অবশ্যই। কালকে চেক আপ করতে তো যাবি। আসি তাহলে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বলে ঐশী অটোতে উঠে পড়ে। অটো যাওয়া অবধি জয় দাঁড়িয়েছিল। এতক্ষণ তো ভালোই লাগছিল, ঐশী যেতেই অটোমেটিক জয়ের মনটা খারাপ হয়ে যায়। যদিও জয়ের ইচ্ছে করছিল ঐশীকে বাসায় ড্রপ করে দিতে, কিন্তু এই মেয়ে নিশ্চিত কখনোই রাজি হবে না তার বাইকে যেতে। আর ঐশীকে অফার করতে তারও লজ্জা লাগছিল, তাই আর বলেনি। কিন্তু তার বাইক কোথায়? জয়ের এতক্ষণে খেয়াল হলো সে ঐশীর সাথে কথা বলতে বলতে মোড়ে এসে পড়েছে, আর তার বাইক তো হসপিটালে রাখা। সে এসব ভেবেই ঐশীর যাওয়ার পথের দিকে চেয়ে একটা হাসি দেয়। অথচ ঐশী তো কখন চলে গেছে। মনে একটা ভালো লাগার আভাস নিয়ে জয় আবার হসপিটালে ব্যাক করে। সকাল সকাল ঐশী খাবার নিয়ে হসপিটালে যায়। কালকে বাসায় যাওয়ার পরে তার মা অনেক কথা শোনায়, তবে তা ঐশী মোটেও গায়ে লাগায়নি। ভোরে উঠে নিজেই সবার জন্য সকালের রান্না করে রেখে আসা এবং ওর বাবা মার জন্যও নিয়ে যায়। যেতে যেতে বাকিদের কাছে ফোন করে সবাইকে আসতে বলে। হাসপাতালে গিয়ে দেখে এখনো ওরা কেউ আসেনি। তাই ঐশী একাই ওয়ার্ডে চলে যায়। আশার মার অবস্থাও কাহিল। তাই ঐশী আগে আশার বাবা মাকে খেয়ে নিতে বলে। খেয়ে দে ঐশীর বাবা মা যেন বাসায় গিয়ে একটু রেস্ট নেয়।
এরপর দুপুরের রান্নাবান্না করে খাবার নিয়ে হাসপাতালে আসতে বলে দেয়। ততক্ষণ ঐশীরা এখানে থাকবে। আজকে বিকালে হয়তো ডিসচার্জ দিয়ে দিবে আশাকে। তারা প্রথমে গাইগুই করলেও পরে ঐশী আর বাকিদের কথাই মেনে নেয়। ওরাও এর মধ্যে এসে পড়েছে। 10টার দিকে জয় এবং আরও 2জন ডাক্তার আসে চেক আপ করতে। জয় ঐশীকে দেখে একটা হাসি দিল। ঐশীও সৌজন্য রক্ষা করে। চেক আপ শেষে জয় নিজেই ওদের কাছে আসে। আশার অবস্থার কথা জিজ্ঞেস করতেই জয় জানায় আজকে বিকেলে চাইলে ডিসচার্জ নেওয়া যেতে পারে, কিন্তু বাসায় খুব খেয়াল রাখতে হবে। কমপক্ষে 1 মাস পুরো বেডরেস্টে থাকতে হবে। আশার বাবা মার কাছ থেকে শুনে ঠিক করে আজকেই বাসায় নিয়ে যাবে। 34 এরই মধ্যে আবার এক চমৎকার হয়ে যায়। ঐশীর মা বিকেলের আগেই হাসপাতালে আসেন আশাকে দেখতে। বেশ দুঃখ প্রকাশ করে। বিকালবেলা ডিসচার্জের সময় ঐশী আর অনেক ডাক্তারের কাছে যায় কাগজপাতি নিয়ে। যেহেতু জয় সেখানকার ডিউটি প্লাস আশাকে ট্রিটমেন্ট দিচ্ছিল, সুতরাং জয়ের কাছেই যায় পারমিশন নিতে। জয় এসে সব ফর্মালিটি পূরণ করে এবং টেক কেয়ার সম্পর্কে বিস্তারিত সব বুঝিয়ে দেয়। আশাকে গাড়িতে উঠিয়ে বিদায় দেয় ঐশী এবং তার ফ্রেন্ডরা। তারা হাসপাতাল থেকেই যে যার বাসায় চলে যাবে। তাদের যাওয়ার মুহূর্তে আবার নিচে জয়ের সাথে দেখা। সবাই জয়ের কাছে শুকরিয়া আদায় করে। এরপর জয় ঐশীর দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দেয়। এর প্রেক্ষিতে ঐশীও তা এক মিষ্টি হাসির সাথে ফেরত দেয়। জয় বলে, তো আবার দেখা হবে ইনশাআল্লাহ। তবে এখানে না। আমি চাই না এখানে আমার কোনো আপনজনের সাথে দেখা হোক। হাসপাতালের বাইরে হলেই ভালো। তা তো অবশ্যই। ধন্যবাদ ডাক্তার। সবকিছুর জন্য ধন্যবাদ। ধন্যবাদ। খালি খালি ধন্যবাদে তো কাজ হবে না। শুকনো মুখে ধন্যবাদ চলে না। কিছু তো দিতেই হবে। ঐশী জয়ের কথায় প্রথমে অবাক হলেও পরে জয়ের মুখের দুষ্টু হাসি দেখে জয়ের মজা বুঝতে পারে। তাই সে গম্ভীর মুখ করে বলে, হুমম তাই তো। পানি খাবেন? তাহলে মুখ আর শুকনো থাকবে না। এরপর তো ধন্যবাদে কাজ হবে, তাই না? ঐশীর কথায় জয় হেসে ফেলে আর বলে, পানি না, 1 কাপ কফিতে হয়ে যাবে। হবে নাকি একদিন? এভাবে হুট করে কফির অফার করাই ঐশী যদিও বিব্রত বোধ করে। এইসব বিষয়ে সে খুবই ব্যাকডেটেড। তবুও তা সে সেটা বুঝতে দেয় না। বরং হাসি মুখে বলে, অবশ্যই হবে, কেন হবে না? ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে একদিন সবাই বসে কফি খাওয়া যেতেই পারে। একদিন চলে আসবেন কলেজে, আড্ডা দেওয়া যাবে সবাই মিলে। ওহহ, বাই দা ওয়ে, আমার বোন স্মৃতি আপনার নাচ নাকি কোথাও দেখেছে। দেখে তো সে আপনার কাছে নাচ শিখতে খুব আগ্রহী। বায়না করছে এখন। কিন্তু এ সময়ে? হ্যাঁ, সেদিন আমাকে বলেছিল। আমিও সেম কথাই বলেছি। এখন এগুলো শেখার সময় না। এর মধ্যে বাকিরা তাড়া দিতে থাকে যাওয়ার জন্য। ঐশী তাদেরকে এগুতে বলে, সে আসছে। এর মধ্যে জয় প্রশ্ন করে, আচ্ছা, যদি আপনি স্মৃতির জায়গায় থাকতেন তাহলে কি করতেন? মানে পড়াশোনা নাকি শখ? ওম্মম দুটোই। কোনোটাই ছেড়ে দেওয়ার মতো না। পড়াশোনাটা আমার প্রয়োজন আর নাচটা আমার শখ। দুটোই ব্যালেন্স করার চেষ্টা করতাম। যখন দেখতাম যে না, দুটো ব্যালেন্স করা আপাতত পসিবল হচ্ছে না, তখন একটা সাময়িকভাবে বন্ধ রাখতাম।
আসলে কি বলেন তো, জীবনটা অনেক ছোট, এখানে একটু ব্যালেন্স করে চলতে হয়। শখ না পড়াশোনা এই দুটোর মধ্যে কোনোটাই ছাড়ার মতো না। পড়াশোনার জন্য যদি সব শখ ছেড়ে দেই তাহলে জীবনের একটা সময় গিয়ে মনে হবে সময় ছিল, সুযোগ ছিল, শুধু যদি একটু কষ্ট বেশি করতাম কিংবা একটু ব্যালেন্স করতাম তাহলে আমার সেই শখটা হয়তো পূরণ হতো। কথাগুলো বলতে গিয়ে ঐশী যেন একটা ঘোরের মধ্যে চলে গিয়েছে। আর জয়ও ঠিক তেমনই এক ঘোরের মধ্যে চলে গেছে। একসময় ঐশী আবার হেসে বলে, সরি, একটু বেশি কাব্যিক হয়ে গেছিলাম। আমি হলে এটাই করতাম আর কি। বাট যার যার ওপিনিয়ন আলাদা, সময়কার চাহিদা আলাদা, এটা নিজেদেরকেই ঠিক করতে হয়, অন্যজনকে ফলো করতে নেই। কিছু মনে করবেন না আবার যেন। এটুকুন মেয়ে হয়ে এত গভীরভাবে চিন্তা করেন কি করে আপনি বলেন তো? জয়ের কথায় ঐশী হেসে নিজের মাথায় আঙুল দিয়ে দেখিয়ে বলে, মাথা দিয়ে। ঐশীর কথায় জয় এবার জোরে হেসে দেয়। ঐশী বলে, এবার আসি ডাক্তার সাহেব, ওরা অনেকক্ষণ ধরে আমার জন্য অপেক্ষা করছে। ওহহ, সরি, আল্লাহ হাফেজ, টেক কেয়ার। ঐশীও হ্যাঁ সূচক মাথা নেড়ে বলে, আল্লাহ হাফেজ। জয় একদৃষ্টিতে ঐশীর চলে যাওয়া দেখে 34। জয় বাসায় আজ তাড়াতাড়ি এসে পড়েছে, তবে এখনও সে বাইরের পোশাকেই বিছানায় বসে আছে। সে শখ নিয়ে ভাবছে। আজকাল স্মৃতি হালকা একটু মনমরা হয়ে থাকে, আর সেটা যে নাচ শিখা নিয়ে তা সে জানে। তাই সে ভাবছে এটা নিয়ে, মন সায় দেয় না। আবার ঐশীর কথাগুলোও তাকে ভাবাচ্ছে। সত্যিই মানুষের ছোট ছোট শখ আহ্লাদগুলোই একসময় গিয়ে বড় এক আফসোসে পরিণত হয়। তখন কেবল এই ভাবনা আসে, ইসোস যদি এটা করতাম তাহলে হয়তো শখটা পূরণ করতে পারতাম। তারও তো কত শখ ছিল, তবে সে ভেবেছিল পড়াশোনা শেষ করে এসব নিয়ে ভাবা যাবে। এখন ডাক্তার হয়ে গেছে, টাকাও আছে, তবে সেই শখগুলো পূরণ করার মতো বয়স নেই, সময় নেই, সুযোগ নেই। মা সত্যি বলে সে সারা জীবন পড়াশোনা করতে করতে ভেড়া হয়ে রইল। জয় ছোটবেলা থেকেই পড়াশোনায় বরাবরই খুব ভালো, তবে এক্সট্রা কারিকুলার কোনো অ্যাক্টিভিটিসে সে মোটেই অ্যাক্টিভ ছিল না কখনো। এসব ভাবতে ভাবতেই তার নজর ঘরের এক কোণে রাখা গিটারটাতে গিয়ে পড়ল। বিছানা থেকে উঠে সে গিটারটা হাতে নেয়, এরপর বারান্দায় গিয়ে বসে। এই গিটারটা ক্লাস 9-এ থাকতে তার বাবা তাকে জন্মদিনের গিফট হিসেবে দিয়েছিল। জয়ের গানের গলা বেশ ভালো, গুনগুন করে জয়কে গান গাইতে শুনে তার বাবা সেবার তাকে এটা গিফট করে। ঐশীর মতো তার বাবাও বলেছিল, আরে বেটা, তোর সময়ে আমরা কত কি করছি, আর তুই বেটা খালি বইয়ে মুখ দিয়ে পড়ে থাকিস, না বাইরের দুনিয়া নিয়ে তোর কোনো ধ্যানজ্ঞান আছে, না কোনো শখ আহ্লাদ। মাঝে মাঝে ছোট ছোট বিষয়ও সময় দিতে হয়, নিজের শখ আহ্লাদের পিছনেও সময় দিতে হয়, নইলে একসময় পিছনে চাইলে এই বই খাতা পরীক্ষা ছাড়া আর কিছুই দেখতে পারবি না। জীবনে কিছু সুন্দর মুহূর্ত তৈরি করা লাগে, পড়ে গিয়ে এই সুন্দর মুহূর্তগুলাই দেখবি কত খুশি দেয়। মাঝে মাঝে এটা নিয়ে মন চাইলে গান গাইতো, তবে কোনো অনুষ্ঠানে গাওয়া হয়নি। গিটার বাজানোটাও তার বাবাই শিখিয়েছিলেন। তার ক্লোজ কয়েকজন ছাড়া কেউই জানে না তার এই গুণের কথা, ভালো লাগার কথা। এসব ভাবতে ভাবতেই গিটারে টুংটাং করে শব্দ তুলে
গত 2 বছর তো গিটারটা ধরাই হয় না। ঐশীর সাথে প্রথম দেখার পর থেকে মাঝে মধ্যে মা বোনের আবদারে কয়েকবার সুর তুললেও গত কয়েক মাস ধরে গিটারটা আর ছোঁয়াই হয় না। আজ সে মন থেকে গাইতে চায়। জয় গিটারে সুর তুলে গাইছে। এখন অনেক রাত। তোমার কাঁধে আমার নিঃশ্বাস। আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়। ছুঁয়ে দিল হাত। আমার বৃদ্ধ বুকে তোমার মাথা। চেপে ধরে টলছি কেমন নেশায়। কেন যে অসংকোচে অন্ধ গানের কলি। পাখার ব্লেডের তালে সোজাসুজি কথা বলি। আমি ভাবতে পারিনি তুমি বুকের ভেতর ফাটছ আমার। শরীর জুড়ে তোমার প্রেমের বীজ। আমি থামতে পারিনি। তোমার গালে নরম দুঃখ। আমায় দুহাত দিয়ে মুছতে দিও প্লিজ। ৩৫। গান শেষ করে জয় চোখের কোণে হালকা জমে থাকা পানিটা মুছে নেয়। স্মৃতি এতক্ষণ বারান্দার দরজার সাথে দাঁড়িয়ে চুপচাপ গান শুনছিল। কতদিন পর গান গাইল তার ভাই। স্মৃতি নিজের রুমে বসেই পড়ছিল। হঠাৎ ভাইয়ের গিটারের শব্দ শুনে ভাইয়ের রুমে এসে দেখে তার ভাই গিটার বাজিয়ে গান গাইছে। তাই সে আর ডিস্টার্ব না করে চুপচাপ দাঁড়িয়েছিল। এবার গিয়ে ভাইয়ের কাঁধে হাত রেখে দাঁড়ায়। জয় স্মৃতির দিকে তাকিয়ে মুচকি হাসলে প্রত্যুত্তরে স্মৃতিও হালকা হেসে ফ্লোরে বসে ভাইয়ের কোলে মাথা এলিয়ে দেয়। জয়ও পরম মমতায় বোনের মাথায় হাত বুলাতে থাকে। একটু পর বলে, তোর ঐশী আপুর সাথে আমি কথা বলে নিবনি। তুই তার কাছে নাচ শিখতে যাস। আমার কোনো আপত্তি নেই। ভাইয়ের মুখে আচমকা এমন কথা শুনে স্মৃতির চোখ চকচক করে ওঠে। সে জয়ের কোল থেকে মাথা উঠিয়ে তার দিকে তাকায়, আর একরাশ খুশি নিয়ে জিজ্ঞেস করে, সত্যি? জয় হাসি মুখে হ্যাঁসূচক মাথা নেড়ে স্মৃতির নাক টিপে বলে, তিনও সত্যি। স্মৃতি খুশিতে ভাইকে জড়িয়ে ধরে। কিন্তু আবার কি মনে করে ছেড়েও দেয়। চোখে মুখে একরাশ দুঃখ নিয়ে বলে, ভাইয়া আম্মু? আম্মু কি মানবে? আম্মুকে আমি ম্যানেজ করে নিব। তবে আমার কিছু শর্ত আছে। কি শর্ত? পড়ালেখায় কোনো রকম ফাঁকিবাজি চলবে না। রেজাল্ট খারাপ হওয়া চলবে না। যদি তুই আমাকে প্রমিস করিস যে এমন কিছু হবে না তাহলে আমি কথা বলে দেখতে পারি। বল রাজি? স্মৃতি আবার খুশিতে ভাইকে জড়িয়ে ধরে বলে, ১০০ বার রাজি ভাইয়া। আমি তোকে প্রমিস করছি পড়াশোনায় কোনো ক্ষতি হবে না। আমি একদম ফাঁকিবাজি করব না। একদম না। ঠিক আছে। তাহলে আমিও সব ম্যানেজ করে নিব। ইউ আর দ্য বেস্ট ভাইয়া, ইউ আর দ্য বেস্ট। উম্মা হহ। এবার জয় জোর করে স্মৃতিকে নিজের কাছ থেকে সরিয়ে উঠে পড়ে। আর বলে, হয়েছে হয়েছে, ছাড়। ঢং করিস না। এখন আদরে একেবারে উতলে পড়ছে। অন্য সময় তো আমার মতো খারাপ ভাই আর একটাও নেই। এখন ইউ আর দ্য বেস্ট। শেষের কথাটা মুখ ভেঙচিয়ে বলে জয়। স্মৃতি সেসবে পাত্তা না দিয়ে বরং পিছন থেকে জড়িয়ে ধরে বলে, না না, তুই তো দুনিয়ার সবচেয়ে ভালো ভাই। এক্কেবারে সত্যিওয়ালা কথা। ৩৬। ভাইবোনের এই মিষ্টি খুনসুটিময় দৃশ্যের একজন মাত্র সাক্ষী ইলোরা ইয়াসমিন। রান্না করার সময় হঠাৎ ছেলের গলায় গান শুনে তিনিও এসে দাঁড়িয়েছিলেন দরজায়। গান থামলে ভিতরে গিয়ে ভাইবোনের সব কথোপকথনই তিনি শুনেছেন। তবে যেভাবে নিঃশব্দে এসে দাঁড়িয়েছিলেন সেভাবেই আবার চলে গেলেন। থাক, ওরা ওদের মতো করে থাকুক একটু। এতবর হয়েও সারাদিন ঝগড়াঝাটি মারামারি লেগেই থাকে। তবে তিনি জানেন ওগুলো সব উপরে উপরে। ওদের মধ্যকার আসল সম্পর্কটা তো এমনই।
যতই মারামারি ঝগড়াঝাটি করুক, দুজনের মধ্যে বেশ ভাব। তবে স্মৃতির নাচ শেখার ব্যাপারটা নিয়ে যদিও তার একদমই মতো নেই, তবুও তিনি চুপ থাকেন এবং মনে মনে ঠিক করেন জয় বললে তিনিও রাজি হয়ে যাবেন। আর যাই হোক, জয়ও অবশ্যই কিছু না কিছু ভেবে রাজি হয়েছে। রাতে খাবার টেবিলে বসে গুটগুট করে গল্প করছে স্মৃতি এবং জয়। গল্প করছে না একে অন্যের সাথে ঝগড়া করছে ওরাই জানে। স্মৃতির থেকে জয়ের বয়সের দূরত্ব অনেক, তারপরও একজন আরেকজনের পিছনে সারাক্ষণ লেগে থাকবে। ইলোরা ইয়াসমিন এসে বসার সাথে সাথে সবাই খাবার নিয়ে খাওয়া শুরু করে। খাওয়ার এক পর্যায়ে জয় গলা খাকারি দিয়ে তার মায়ের উদ্দেশ্য বলে, মা, তোমার সাথে আমার একটা জরুরি কথা ছিল। হুমম বলে ফেল। আসলে মা, স্মৃতি তো নাচ শিখতে চাইছিল। বিষয়টা নিয়ে আমি ভেবে দেখলাম ও চাইলে শিখুক। বাচ্চা মানুষ শখ করেছে, অপূর্ণ রাখার দরকার নেই। এখন পূরণ করবে না তো কখন করবে বলো? তাই ভাবলাম একটা নাচের ক্লাসে ভর্তি করে দেই। আমার চেনাজানা এক পরিচিত আছে, কোনো সমস্যা হবে না। তুমি কি বলো? ইলোরা ইয়াসমিন কিছু না বলে চুপ করে রইলেন কিছুক্ষণ। আর এদিকে স্মৃতির জান যায় যায় অবস্থা। একটু পর ইলোরা ইয়াসমিন বললেন, এখন নাচ শিখলে তাহলে পড়াশোনার কি হবে? আমি ওকে প্রমিজ করিয়ে নিয়েছি, ও পড়াশোনায় কোনো ফাঁকিবাজি করতে পারবে না, রেজাল্ট খারাপ করতে পারবে না, আর ও সেটা মেনেও নিয়েছে। এবার উত্তেজনা কন্ট্রোল না করতে পেরে স্মৃতি ফট করে জবাব দেয়, হ্যাঁ আম্মু, আমি একদম রেজাল্ট খারাপ করব না, ফাঁকিবাজি করব না। এবার ইলোরা ইয়াসমিন খাওয়া রেখে মেয়ের দিকে তাকালেন, এরপর ছেলের দিকে তাকালেন। দুজনেই উত্তরের আশায় তার মুখের দিকে তাকিয়ে আছে। তিনি মাথা নিচ করে আবার খেতে খেতে বললেন, করো, তবে রেজাল্ট খারাপ হলে কিন্তু আমি এসব একদম এলাও করব না বলে দিলাম দুজনকেই। এবার স্মৃতি খুশি খুশি উত্তর দেয়, ঠিক আছে আম্মু। ইলোরা ইয়াসমিনের জবাবে স্মৃতি আর জয় দুজনের দিকে তাকিয়ে হাসি মুখে চোখে চোখে কথা বলে নেয়। ইলোরা ইয়াসমিন ছেলেমেয়ের দিকে এক নজর তাকিয়ে আবার খাওয়ার দিকে নজর দেয়। সবকিছু জেনেও তিনি এমন প্রিটেন্ড করলেন যেন তিনি কিছুই জানে না। করুক না বাচ্চাগুলো একটু নিজের মন মতো। মাঝে মধ্যে বাচ্চাদের কথাও শুনতে হয়, তাদের মনমর্জি শখ আহ্লাদ প্রশ্রয় দিতে হয়। 38 নতুন ঘরের কিছু কেনাকাটা করার জন্য মার্কেটে গিয়েছিল ঐশী। সেখান থেকে আশার বাসায় গিয়ে আশাকে দেখে আসে সে। এখন আবার নতুন ডান্স ক্লাসে যাচ্ছে। যা যা কিনেছে তা দিয়ে ঘরটা গুছাতে হবে। 4 দিন পরে আবার সবগুলো ব্যাচ শুরু করবে। এই কয়দিন রুম শিফট করার জন্য বন্ধ রেখেছে। আশা সুস্থ থাকলে ওকে নিয়ে কেনাকাটাগুলো ভালো করে করা যেত। সাথে একজন থাকলে তার দামাদামি করতে একটু সুবিধা হয়। তবে ব্যাপার না, একা একা করার মাঝেও একটা শান্তি আছে, মজা আছে। নতুন বাসায় এসে আগে একটু পানি খেল ঐশী। এরপর রুমটাকে ভালো করে দেখে নিল। প্ল্যান করে নিচ্ছে কোথায় কি কি করবে। রুমটা বেশ অনেক বড়, সেই হিসেবে দামটা রিজনেবল আছে। কিছুক্ষণ রেস্ট নিয়ে কাজ শুরু করে দেয়। কাজ করতে তার বেশ ভালো লাগছে। তার খুব শখ নিজের একটা ছোট্ট বাসার। সব মেয়েদেরই হয়তো এমন একটা শখ থাকে, যেখানটাকে নিজের পছন্দমতো সাজাবে, গুছাবে। ঐশীরও তেমন শখ আছে, তবে মেয়েদের নিজস্ব কোনো জায়গা হয় না। বিয়ের আগে বাপের বাড়ি, বিয়ের পর শ্বশুর বাড়ি।
ঐশীর এই শখ পূরণ হবে কিনা যেহেতু তার জানা নেই, তো এখন যখন নিজের একটা কিছু হচ্ছে সেটাকেই সে নিজের সবটা দিয়ে সাজাতে চায়। এর মধ্যেই তার ফোনে কল আসে। ভাবল হয়তো বাসা থেকে ফোন এসেছে, কিন্তু ব্যাগ থেকে ফোন বের করে দেখে একটা আননোন নাম্বার। আগে আননোন নাম্বার থেকে কল এলে কল ধরত না, তবে এখন ধরতে হয়। তাই এত কিছু না ভেবে সে কলটা রিসিভ করে। বলে, হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। ঐশী, আমি দা জয় বলছিলাম। আপনি কি ব্যস্ত? নাম শুনে ঐশী ফোনটা কান থেকে সরিয়ে চোখের সামনে এনে ধরে। জয়। সে আবার ফোনটা কানের কাছে ধরে এবং বলে, ডাক্তার সাহেব, আপনি হঠাৎ আমাকে ফোন দিলেন যে? কেমন আছেন? জি, আমি ভালো আছি। ফোন দেওয়ার কারণটা বলছি। তার আগে বলুন, আপনি ফ্রি আছেন? হ্যাঁ হ্যাঁ, আমি ফ্রি আছি। আসলে আমার বোন স্মৃতি তো আপনার ডান্স ক্লাসে জয়েন করতে চাচ্ছে। আমি সেটা নিয়েই কথা বলতে চাই। ও কি এখন জয়েন করতে পারবে? হ্যাঁ, তা পারবে। সামনের মাস থেকেই আমি নতুন আরেকটা ব্যাচ ওপেন করছি। ওখানে চাইলে সে জয়েন করতে পারবে। বাট আপনারা শিওর তো? এই সময়? হ্যাঁ, আমরা শিওর। আসলে কেউ একজন বলেছিল লাইফে ব্যালেন্স করে চলতে হয়। ও না হয় একটু ব্যালেন্স করে চলল। বলেই হালকা হাসল জয়। জয়ের কথায় ঐশীও একটু হাসল, খানিকটা লজ্জাও পেল। এরপর জয় বলল, তাহলে কবে আসব? আম্মম, এই মাসের তো আর কেবল 4 দিন বাকি। আর আপাতত ক্লাস বন্ধ রেখেছি। আপনারা 1 তারিখেই আসুন তাহলে। আচ্ছা ঠিক আছে, আপনি টাইম আর লোকেশনটা এই নাম্বারেই পাঠিয়ে দিয়েন প্লিজ। শিওর শিওর, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। বাকি কথা না হয় সামনাসামনিই হবে। এখন তাহলে রাখি। জি অবশ্যই, দেখা হচ্ছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ফোনটা রেখে ঐশী আবার কাজে লেগে পড়ল। আর ও এদিকে ফোনটা রেখে জয় অযথাই মুচকি মুচকি হাসতে লাগল। কেন হাসছে সে নিজেও জানে না। এর মধ্যেই জয়ের কেবিনে ফয়সাল আসে। এসে জয়কে একা একা এমন মুচকি হাসতে দেখে তো সে বেশ অবাক। বাইরে রোগীর লাইন লেগে আছে আর এই ব্যাটা রোগী না দেখে একা একা এমন হাসছে কেন তার মাথায় ঢুকছে না। সে নীরব পায়ে গিয়ে চেয়ারে বসে। এতেও জয়ের কোনো বিকার নেই, সে তার মতো ফোনের দিকে চেয়ে হাসছে। তা দেখে ফয়সাল ফোনের দিকে উকি দেয়, কিন্তু ফোনের স্ক্রিন অফ। এবার সে বলে, কিরে ব্যাটা, কাজের সময় বাইরে রোগীর লাইন রাইখা তুই ফোনের দিক এমনে চাইয়া চাইয়া ভেটকাইতাছস কেন? কি হইছে? ফয়সালের আচমকা কথায় জয় হকচকিয়ে যায়। তুই কখন আসলি? যখন তুমি ভেটকাইতাছিলা। কি ব্যাপার খুইলা বলতো দেখি। সমস্যা কি? ফোনের দিকে তোবদা খাইয়া চাইয়া চাইয়া শয়তানি হাসি দিতাছিলি কেন? আরে তেমন কিছু না, এমনেই। তা তুই এখন এখানে কেন? আসছিলাম তো কাজেই। বাট এখন তুই কেন হাসতাছিলি না কইলে আমি কিছু কমও না জামুও না। বল, হাসতাছিলি কেন? তোর হাসিতে আমি কিছু একটার আভাস পাইতাছি। বলো বৎস, বলো, কেস কি? আরে কিসের কেস, বললাম তো তেমন কিছু না। ওই স্মৃতি ডান্স ক্লাসে জয়েন করতে চাইছে, তাই সেটা ম্যানেজ করলাম আর কি। চেনা পরিচিত ছিল একজন।
জয়ের কথায় ফয়সাল কিছুক্ষণ বাঁকা চোখে তার দিকে তাকিয়ে রইল। তারপর কি ভেবে যেন বলল, ডান্স ক্লাস? ইন্টারে উঠে? হ্যাঁ, শখ করল। এখন তো তাও বয়স আছে। ও যখন আমাদের বয়সে আসবে তখন তো আর শিখতে পারবে না। তাই ভাবলাম এখন বয়স আছে, শখ আছে, শিখুক। বাদ দে সেসব। তুই এখন এখানে কেন? এমনই এলি নাকি কাজে এলি? ওহহ, আজকে একটা মিটিং আছে। চলে যাস না আবার। থাকিস কিন্তু। আর আজকে ডিনারটা সবাই একসাথে করব। ওদের সবাইকে আসতে বলে দিয়েছি। ওহ, ভালো করেছিস। আমিও ভাবছিলাম কয়েকদিন ধরে অনেকদিন সবাই একসাথে বসা হয় না, কথা হয় না বলতো। তা আর বলতে, একই জায়গায় কাজ করছি, তারপরও একজনের সাথে আরেকজনের দেখা সাক্ষাৎ হয় না। আরও কিছুক্ষণ কথা বলে ফয়সাল চলে যায়। আর জয়ও রোগী দেখতে শুরু করে। ৩৯। জয়, ফয়সাল, সিয়াম, নিতু, রূপা সবাই আজ একটা রেস্টুরেন্টে একসাথে দেখা করার উদ্দেশ্য মিলিত হয়েছে। ৫ জনই ডাক্তার এবং আপাতত একই হাসপাতালে কর্মরত। যদিও নিতু, রূপা এতদিন অন্য জায়গায় ছিল, তবে রিসেন্টলি তারা এখানে ট্রান্সফার হয়েছে। জয়, ফয়সাল, সিয়াম এরা তিনজন শুরু থেকেই একসাথে। সেটাও অবশ্য জয়ের জন্য। জয়ের তখনকার মানসিক অবস্থার জন্য সিয়াম এবং ফয়সাল অনেক কাঠখড় পুড়িয়ে এখানে সেট হয়েছে। আজকে এতদিন পর সবাই একসাথে হয়েছে। সবাই হাসাহাসি নিয়ে ব্যস্ত। জীবনের এক একটা স্তরের এক এক ধরনের ফ্রেন্ডশিপ হয়। প্রতিটা ফ্রেন্ডশিপের সৌন্দর্য এক এক রকম। কথায় কথায় জয়ের বিয়ে নিয়ে কথা ওঠে। মেয়ে দেখার কথা উঠলে এক পর্যায়ে ঐশীকে নিয়েও কথা ওঠে। তখন সবাই তো সেটা নিয়েই ব্যস্ত হয়ে পড়ে। সিয়াম আর ফয়সাল ওদের প্রথম দেখাটাকে আরও রং মশলা লাগিয়ে নিতু এবং রূপার সামনে প্রেজেন্ট করে। কথার এক পর্যায়ে সিয়াম বলে, যে যাই বল ভাই, আমার কিন্তু মেয়েটার কথাবার্তা শুনেই দারুণ লেগেছে। এত কম বয়সে এত রিয়েলিস্টিক চিন্তাভাবনার মানুষ খুব কম। তার উপর আবার সেদিন শুনলাম মেয়েটা নাকি নিজের চেষ্টায় একটা ডান্স ক্লাসও শুরু করে দিয়েছে। মেয়েটার মাঝে দম আছে বলতে হবে। সিয়ামের কথায় ফয়সাল খাওয়া থামিয়ে ওর দিকে তাকিয়ে বলে, কি বললি? ডান্স ক্লাস? কিসের ডান্স ক্লাস? আরে ওই মেয়েটার নাকি একটা ডান্স ক্লাস আছে। জয়ই তো বলল। স্মৃতির কলেজে নাকি দেখা হয়েছিল। এসে বলল তো আমায়। ফয়সাল সব শুনে জয়ের দিক এমনভাবে তাকাল, যার মানে হলো তলে তলে এসব করে তুমি আবার ব্যাটাগিরি করো। আর বেচারা জয় এতক্ষণ এই ভয়টাই পাচ্ছিল। কলেজে ঐশীর সাথে দেখা হওয়ার পর বিষয়টা জয় সিয়ামের সাথে শেয়ার করেছিল। আর আজকে তার হাসা নিয়ে ফয়সাল এমনভাবে তাকে পাকোড়াও করেছিল যে তখন যদি ঐশীর কথা বলে দিত তাহলে নিশ্চিত তাকে নিয়ে মজা উড়াত। এই ভেবে আর বলা হয়নি। তবে এখন কেসটা আরও গুবলেট হয়ে গেল। জয় ফয়সালের দিকে তাকিয়ে একটু মেকি হাসি দিল। ফয়সাল জয়ের থেকে চোখ ফিরিয়ে সিয়ামের দিকে তাকিয়ে বলে, তারপর? তারপর আর কি, এতটুকুই। তুই জানস ব্যাটা তলে তলে কতদূর টেম্পু চালাইতাছে? মানে? সিয়াম আবার প্রশ্ন করলে জয় বিষয়টা কাটিয়ে দিতে বলে, আরে কি তখন থেকে তোরা এক জিনিস নিয়ে পড়ে আছিস বলতো? অন্য আলাপ কর না, কতদিন পর দেখা হলো বলতো। এই তুই থামো তো, কিছু একটা তো আছে। এই ফয়সাল তুই বলতো কি হইছে? এমন চোখমুখ করেছিস কেন?
এবার নিতু বলে, আমি আজকে ওর কেবিনে গিয়া দেখি ব্যাটা বাইরে রোগী রাইখা ফোনের দিকে চেয়ে মিটমিটাইতাছে। আমি গিয়া তার সামনে বসলাম। তারপরও তার কোনো হেলদোল নাই। পরে আমি জিগাইলে বলে স্মৃতিরে নাচ শিখানোর জন্য নাকি ডান্স ক্লাস ম্যানেজ করতাছে। চেনা পরিচিত, অথচ একবারও কইল না। এবার চারটা প্রাণী একসাথে জয়ের দিকে তাকিয়ে রইল। কি মুশকিল! এমন হবে জানলে জয় আগেই সব এদের বলে দিত। জয় বলে, কি আজব! তোরা এমন ভাব করছিস যেন আমি কোনো অন্যায় করে ফেলছি। আরে বিষয়টা তোরা যেমন ভাবছিস তেমন না। এবার সিয়াম বলল, আমি তো ওইদিনও তোরে জিজ্ঞেস করলাম ওর সাথে তোর কথাবার্তা হয় কি না। তুই তো আমারে বললি যে তোদের কোনো কথা হয় না। এখন পানি এতদূর গড়ায় গেছে। উফফ, তোরা বিষয়টা শুধু শুধু এতদূর টানতেছিস। এমন কিছুই না। ওকে লিসেন। এরপর জয় সবকিছু তাদেরকে খুলে বলে। সব শুনে রূপা বলে, সত্যি বলতে কি, মেয়েটার কোয়ালিফিকেশন, ব্যাকগ্রাউন্ড সব শুনে আমার মনে হয়েছিল আন্টি পাগল হয়ে গেল নাকি। জয়ের সাথে এরকম একটা মেয়ে। বাট এখন তোদের কাছে সব শুনে মেয়েটাকে আমার ভালোই লাগছে। দেখতে ইচ্ছে করছে। জয়রে একদিন দেখাস তো মেয়েটাকে। জয় কেবল অসহায়ভাবে তাকিয়ে আছে। এরপর নিতু বলে, শোন, যা করবি সাবধানে। এইসব মেয়েরা প্রথম দিকেই কেবল মুখে মধুর মধুর কথা বলে, পরে এ সমস্ত মেয়েরাই সংসারে সূচ হয়ে ঢুকে ফাল হয়ে বের হয়। বি কেয়ারফুল। এরা নিতুকে কথা শেষ না করতে দিয়েই সিয়াম বলে, এই বিবাহিত মহিলা চুপ করত। সবসময় সব জায়গায় খালি কূটনীতি করিস না। আরে ভালো তো হতে পারে। তোদের খালি নেগেটিভ চিন্তা। দেখ না আগে কি হয়। এবার জয় অসহনীয় পর্যায়ে চলে গেছে। সে বিরক্তি নিয়ে বলে, ভাই থামো তোরা। কি একটা জিনিসরে তোরা কোথায় থেকে কোথায় নিয়ে গেলি। আমি তো স্মৃতির জন্য ফোন দিয়েছিলাম। এটাই ফার্স্ট। আর তোরা সেটাকে সংসার অবধি টেনে নিয়ে গেছিস। এত কিছুর মাঝেও ফয়সাল জয়ের দিকে তাকিয়ে আছে। এবার জয় কাটা চামচ ফয়সালের দিকে তাক করে বলে, তুই এখনো যদি এভাবে তাকিয়ে থাকিস না, তাহলে এটা তোর চোখে ঢুকিয়ে দিব বলে দিলাম। তুই যাই বলিস। তোর চোখে মুখে আমি মুগ্ধতা দেখছি ওই সময়ে। একটা প্রেম প্রেম ভাব দেখছি। আমার চোখরে তুমি ধোঁকা দিতে পারবা না। জয় এবার আফসোস মিশ্রিত একটা দীর্ঘশ্বাস ছাড়ল। তার বুঝা হয়ে গেছে এগুলোকে কিছু বলেও সে বুঝাতে পারবে না। তবে ফয়সালের কথাটা তাকে ভাবাচ্ছে। মুগ্ধতা, প্রেম প্রেম ভাব। সত্যি কি তাই? আবারও কি সম্ভব? ওহুম, মোটেই না। একজনকেই সে সব দিয়ে দিয়েছে। আর কিছুই তো নেই। কিচ্ছু না। এসব ভেবে ভিতরে ভিতরে আরও একটা দীর্ঘশ্বাস ছাড়ে জয়। চলবে।